ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তো কি অবস্থা সবার? পড়াশোনা চলছে তো শীতের মধ্যে? শীত কি ঠান্ডা না এখন বেশি? স্যার আসসালামু আলাইকুম। এখন শীতে কি জি গরম পড়ছে স্যার না ঠান্ডা চলছে। পড়ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শীত কম না বেশি সব চারিপাশে? পারি নাই স্যার। হুম। আমাদের এদিকে স্বাভাবিক স্যার। অনেক ঠান্ডা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো। না না, আচ্ছা, তো আমরা স্যার পড়ছিলাম। কেমন আছেন? এই তো আছি ভালো। হুম। তো আমরা উইলিয়াম ব্লেকের কবিতাগুলো পড়ছিলাম, তাই না? তো ইতোমধ্যে আমরা মোটামুটি আসসালামু আলাইকুম স্যার। বেশ কিছু পড়ে ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের বাকি আছে মনে হয় আর দুইটা, তাই না? দুইটা তিনটা, হলি থার্সডে আর সাথে লন্ডন। হুম। লন্ডনটা হয়তো দুইটা আমাদের, বাকি আছে। হ্যাঁ লন্ডন হয়তো আমাদের ফার্স্ট ইয়ারে পড়া থাকতে পারে কি না রিডিং স্কিলসে। হুম। আচ্ছা, তো যাই হোক সমস্যা নেই, জি স্যার আমরা স্যার পড়ান পড়বো। স্যার। পড়ছিলাম। হ্যাঁ স্যার লন্ডন। আছে, রিডিং স্কিল আছে। ওটা আমরা পড়েছিলাম, তারপরে একবার পড়বো। তাহলে মোটামুটি আজকে আমরা শেষ করব, ঠিক আছে? তারপরে আরেকবার রিভিশনে যাবা, রিভিশনে গিয়ে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় সবগুলো নিয়ে একসাথে একটা আলোচনা করতে হবে। দিয়ে পরীক্ষা এখন থেকে আমি যেটা হয়ে যাবে সেটার কোশ্চেন আনসারগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো একবারে, হ্যাঁ? তো প্রথম থেকে তোমরা পড়ে শেষ করতে পারো। এই আচ্ছা, তো তোমাদের এদিকের পড়া কেমন চলছে? পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ চলছে এটা না বন্ধ রাখছো? জি স্যার না স্যার চলছে। চলতেছে। চলছে। ওটাকে সাথে সাথে আগাবা, হ্যাঁ, এবং ভালো করে নোট করে পড়বা যাতে একটা ভালো রেজাল্ট করা যায়। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি হলি থার্সডের এই কবিতাতে। আচ্ছা, প্রথমত হলি থার্সডে কি আমরা সেই সম্পর্কে একটু জেনে নিই, বুঝতে পেরেছো? গুড ফ্রাইডে নাম শুনেছো কোনোদিন? গুড ফ্রাইডে? জি স্যার। জি স্যার। জি স্যার। জানো এটা কিসের জন্য হয় এই হলি থার্সডে? না গুড স্যার। ফ্রাইডেটা কি আসলে? স্যার পবিত্র দিন মূলত খ্রিস্টানদের জন্য। এই যে একটু খেয়াল করো, এখানে একটা হলি উইক থাকে, বুঝতে পেরেছো? এই উইকের ভিতরে যতগুলো ডে থাকে সবগুলোকে হলি হিসেবে পালন করা হয়। দেখো হলি উইক হচ্ছে, দেখো হলি উইক ইজ আ উইক লং পিরিয়ড অফ রিফ্লেকশন অ্যান্ড ডেভোশন ফর ক্রিশ্চিয়ানস দ্যাট লিডস আপ টু ইস্টার সানডে। হ্যাঁ, ইস্টার সানডে নাম তো শুনেছো না? একদিন ছুটি থাকে আর কি। না ছুটি ঠিক থাকে না, কলেজ টলেজ ছুটি থাকে, সরকারি কোনো ছুটি নাই। এটা হচ্ছে ইস্টার সানডে, হ্যাঁ। এখন এই ইস্টার সানডেতে কি হয় সেটা আমরা তো জানি নাকি? জানি আমরা ইস্টার সানডের ব্যাপারটা কি? না স্যার। না স্যার। আমরা তো ইন ক্রিশ্চিয়ানিটি ইট ইজ বিলিভ দ্যাট জিজাস ক্রাইস্ট ওয়াজ ক্রুসিফাইড, তাই না? এটা ক্রিশ্চিয়ানিটিতে। অন্য ধর্মে বা ইসলাম ধর্মে এটা বিশ্বাস নেই। তো জিজাস ক্রাইস্ট ওয়াজ ক্রুসিফাইড অন আ ফ্রাইডে আমরা বিশ্বাস করি, তাই তো? একটা ফ্রাইডেতে তাকে ক্রুসিফাইড করা হয়, এই জন্য বলা হয় গুড ফ্রাইডে। দেখো স্যার তাহলে গুড ফ্রাইডে কেন দিল? ব্যাড ফ্রাইডে হওয়ার কথা ছিল। কারণ এটাকে কেন বলা হয়, কারণ উই থিঙ্ক দ্যাট জিজাস ক্রাইস্ট স্যাক্রিফাইসড হিমসেলফ অ্যাট দ্য ক্রস ফর, হ্যাঁ, গিভিং আস স্যালভেশন ফ্রম দ্য সিন। হ্যাঁ, এইটা বিশ্বাস করে যে এই একটা দিনে, এই দিনটা, এই গুড মানে কিন্তু ভালো না, গুড মানে হচ্ছে পবিত্র। হলির মতো ব্যবহার করা হয়, ঠিক আছে? গুড মানে শুধু ভালো মনে করো না, মনে করো গুড ফ্রাইডে মানে হচ্ছে পবিত্র শুক্রবার, এইটা। তো সেই হিসাবে আমরা মনে করা হয় যে উনি এই দিনে, এই পবিত্র দিনে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন, আমাদের স্যাক্রিফাইসড হন, তাই না? এটা নিয়ে নিশ্চয় কথা বলেছি আমরা, তাই না? যে স্যাক্রিফাইস কি, তিনি স্যাক্রিফাইসড হন আমাদের জন্য, সেই জন্য গুড ফ্রাইডে বলা হয়ে থাকে। তো গুড ফ্রাইডে হচ্ছে, তাহলে ফ্রাইডে গেল, তারপর হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে। তাহলে ফ্রাইডে হচ্ছে ফার্স্ট দিন, সেকেন্ড দিন হচ্ছে আমাদের স্যাটারডে, হলি স্যাটারডে, অ্যান্ড ইস্টার সানডে হচ্ছে ওই হলি সানডে, যে দিনে তিনি ক্রুসিফিকেশন থেকে, মানে মৃত্যুবরণ, শুক্রবারে তিনি মৃত্যুবরণ করেন এবং শনিবারে বিশ্বাস করা হয় যে
তিনি রিজারেক্টেড হন, ঠিক আছে তো, মানে তিনি পুনরুত্থান। হ্যাঁ তিনি পুনরুত্থান করেন, ঠিক আছে। দেখো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইস্টার সানডে। ইস্টার সানডে হোল্ডস ইমেন্স সিগনিফিকেন্স ফর ক্রিশ্চিয়ান। ইট সেলিব্রেট দ্য কোর বিলিফ ইন দ্য রিজারেকশন অফ জিজাস ক্রাইস্ট আফটার হিজ ক্রুসিফিকেশন অ্যান্ড বেরিয়াল। তাহলে ভাবা হয় যে শুক্রবারে তিনি মৃত্যুবরণ করে, শুক্রবারে তাকে কবরস্থ করা হয়, এবং তৃতীয় দিনে মানে হচ্ছে রবিবারে তিনি রিজারেক্টেড হন, মানে পুনরায় জীবন লাভ করেন, ঠিক আছে তো। এটা হচ্ছে ইস্টার সানডের ব্যাপারটা। কারণ ইস্টার উইং বলে আমরা একটা কবিতা পড়বো থার্ড ইয়ারে, এটার সাথে রিলেটেড আছে, এতটুকুই আমরা একটু জানি। তাহলে ইস্টার সানডে হলো তার রিজারেকশনের দিন, আর গুড ফ্রাইডে হলো তার কিসের দিন? গুড ফ্রাইডে হলো তার ক্রুসিফিকেশন এবং মৃত্যুর দিন, তাই তো। ঠিক তার আগের দিন হচ্ছে, গুড ফ্রাইডের আগের দিন হচ্ছে হলি থার্সডে, ঠিক আছে। হলি থার্সডে, এই যে এই দিনটা, হ্যাঁ, পবিত্র বৃহস্পতিবার, এই দিনে কি করা হয়? এই দিনটা হচ্ছে হলি থার্সডে ইজ আ কমেমোরেশন অফ দ্য লাস্ট সাপার অফ জিজাস ক্রাইস্ট। লাস্ট সাপার বলে একটা ইয়া আছে, ইমেজ আছে লিওনার্দো দা ভিঞ্চির, কখনো দেখছো এটা? না স্যার। এই যে এরকম একটা ইমেজ, এই জিনিসটা, তাই এটা হচ্ছে হলি থার্সডের ইমেজটাকে মেনলি তুলে ধরে, যে জিজাস ক্রাইস্ট ক্রুসিফাইড হওয়ার আগে। দেখো আনলাকি 13 বলে একটা ফ্রেজ প্রচলিত আছে, আনলাকি 13 বলে একটা প্রভার্ব আছে, এটা কখনো শুনছো? জি স্যার। আনলাকি 13, এই আনলাকি 13টা আসলে কি, কাকে বোঝায়, ঠিক আছে তো। এটা আমরা জানি ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে জিজাস ক্রাইস্টের 12 জন ডিসাইপল ছিল, মানে শিষ্য ছিল, ঠিক আছে তো, সাহাবি ছিল। তো তাহলে তারা ছিল 12 জন, আর জিজাস ক্রাইস্ট মিলে হচ্ছে একজন। তা তিনি জানতেন, জিজাস ক্রাইস্ট জানতেন যে হি উইল বি ক্রুসিফাইড অ্যান্ড ডাই, তাই তো, এবং তিনি মারা যাবেন ক্রুসিফিকেশনের মাধ্যমে। তা তিনি করলেন কি, যেদিন তার ক্রুসিফিকেশন হবে তার আগের দিন তিনি করলেন কি, তার সাহাবীদের কাছ থেকে বা ডিসাইপলদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটা শেষ ভোজের আয়োজন করেন, ঠিক আছে তো, লাস্ট সাফার বা শেষ ভোজের আয়োজন করেন। এই যে এখানে দেখানো হচ্ছে সেরকম একটা জায়গা, যে জিজাস ক্রাইস্ট দেখো মাঝখানে বসে আছে, এদিকে 6 জন শিষ্য, তার এদিকে 6 জন শিষ্য, ঠিক আছে তো। এই তাহলে এর ভিতরে জুডা বলে একজন শিষ্য ছিল, ঠিক আছে, জিহুদা বা জুডা। সে মেনলি এই 12 জনের মধ্য থেকে, শিষ্যদের মধ্য থেকে সে একটু মানে কি বলবো, চিটিং করেছিল, যেটা বলা হয়, বুঝতে পারছো, মানে জিজাস ক্রাইস্টের সাথে প্রতারণা করে। প্রতারণাটা কি করে, এই মাধ্যমে যে তার নামে মিথ্যা খবর ছড়ানো হয়, এবং জিজাস ক্রাইস্টকে ধরিয়ে দেওয়া হয়। ধরিয়ে দেওয়া মানে যে ওই সময়ে যে রাজা ছিল, সে রাজারা তাকে খুঁজতেছিল জিজাস ক্রাইস্টকে, হ্যাঁ। তো তিনি তার শিষ্যদের সাথে শেষবারের মতো মিলিত হওয়ার জন্য একটা গোপন জায়গাকে বাছাই করেন, দিয়ে তারপরে তিনি প্রকাশ করবেন নিজেকে। কিন্তু তাদের ভিতরেই একজন শিষ্য ছিল জুডা, যে আসলে খবরটা দিয়ে দেয়, তাদেরকে ধরিয়ে দেয় যে উনি এই জায়গায় আছেন। তিনি এমনভাবে এ করে, দেখো একটা কিস বলা হয়, যে তিনি গিয়ে ওই যারা সমাজের প্রধান ছিল, যারা ধরতে এসেছিল, তাদেরকে বলে যে আমি এমন একজন, আমি তাদেরকে ধরিয়ে দিব, কিভাবে চিহ্ন হিসাবে থাকবে, যে কাকে আমরা ধরবো, এই 12 জনের ভিতরে আমরা কিভাবে চিনবো যে কে সেই জিজাস, কাকে ধরাবো। তখন সে বলে যে আমি যাকে কিস করব, হ্যাঁ, তাকেই মনে করবো যে সেই হচ্ছে জিজাস, তোমরা তাকে ধরে নিতে পারো, এরকম একটা বিষয় করতে। এইভাবে করে সে ভালোবাসা দেখিয়ে প্রত্যাখ্যান করে, মানে হচ্ছে তার সাথে প্রতারণা করে আর কি, হ্যাঁ। তো এই জন্য এই জায়গাতে এই 12 জনের ভিতরে এই আনলাকি 13টাকে, মানে এরা তো 12 জন, জিজাস ক্রাইস্ট মিলে কয়জন হয় বলো তো? জিজাস 13 জন, হ্যাঁ। 13 জনের ভিতরে একজন তার সাথে কি করে, প্রত্যাখ্যান করে, মানে প্রতারণা করে, বা তার সাথে, হ্যাঁ, সেই হচ্ছে আনলাকি। সে আসলে এই জায়গায় সে লাকটা তার বোঝেনি, হ্যাঁ, এরকম একটা বিষয় প্রচারণা আছে। তো যাই হোক, এই হলি থার্সডে হচ্ছে ওই একটা দিন যেদিনে জিজাস ক্রাইস্ট তার শিষ্যদের বা সাহাবীদের সাথে শেষবারের মতো একটা ফিস্টের আয়োজন করে বা ভোজের আয়োজন করে, যাকে বলা হচ্ছে লাস্ট সাপার, হ্যাঁ, বা সাপারের আয়োজন করে।
হ্যাঁ স্যার ওনাকে কে মেরেছিল ইহুদিরা আপনাদের বিশ্বাস মতে? হ্যাঁ, ইহুদিরা মেরেছিল, তিনি তো নিজেই ইহুদি ছিলেন, তাই না? হুম তিনি তো নিজেই ইহুদি ছিলেন, অতএব তার সমাজে তো ইহুদি সমাজই ছিল মেনলি, ইহুদি আর ওদিকে হচ্ছে প্যাগানিজম। এই তো যাই হোক, তাহলে লাস্ট সাপারের বিশেষত্বটা এইটুকুই, এটুকু মনে রাখলে হবে, এর চেয়ে বেশি জানার দরকার নেই আপাতত, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, লাস্ট সাপার, আর এই লাস্ট সাপারটা হয়েছিল কবে? এই হলি থার্সডেতে, ঠিক আছে তো? দেখো, তাই এখানে সেটাই বলা হচ্ছে যে হলি থার্সডে কি হয়েছিল, দেখো, হলি থার্সডে ইজ দ্য কমেমোরেশন অফ দ্য লাস্ট সাপার অফ জিজাস ক্রাইস্ট হোয়েন হি এস্টাবলিশ দ্য স্যাক্রামেন্ট অফ হলি কমিউনিয়ন প্রায়র টু হিজ অ্যারেস্ট অ্যান্ড ক্রুসিফিকেশন, মানে তার অ্যারেস্ট এবং ক্রুসিফিকেশনের প্রায়র মানে কি আগে, তাই তো? তিনি তার শিষ্যদের সাথে একটা, মানে কি বলবো, একটা সঙ্গবদ্ধতা বা একটা ভোজের মিলে আয়োজন করা হয়। এটাকে কেন বলা হয় দেখো, হোয়াই ইজ হলি থার্সডে অলসো কল্ড, এটা কেন বলা হয় দেখো এখানে। দেখো, এই সপ্তাহটাকে হলি উইক বলা হয় মেনলি ইস্টার সানডের যে সানডে, ওই সানডের আগের যে সানডে থেকে, মানে সানডে তারপরে মানডে থেকে মেনলি উইকটা শুরু হয়। হ্যাঁ, উইকটা শুরু হয় দিয়ে ওই মিলে হচ্ছে 7 দিন। দেখো, পাম সানডে বলে একটা সানডে আছে, ঠিক আছে? পাম মানে এই দিনে তিনি লাস্টবারের মতো জেরুজালেমে প্রবেশ করেছিলেন, এবং তাকে ওই সময়ের যারা তার মানে তাকে ফলো করতো, তারা তাকে রাজা হিসাবে, রাজা হিসাবে গ্রিট করেছিল। এবং বিশেষ করে তৎকালীন সময়ে দেখা হচ্ছে ওই ইউরোপীয় মানে কি বলবো, আরব কান্ট্রিতে মেনলি, যেহেতু ইসরায়েল ফিলিস্তিনি এগুলো তো কোন কোন ইয়ার মধ্যে বলো তো, এটা কোন মহাদেশের মধ্যে এবং কোন এলাকায় অবস্থিত? ইসরায়েল, ফিলিস্তিনি না, ইউরোপ না, ইউরোপ কেন? মিডল ইস্টে। হ্যাঁ, মিডল ইস্ট মানে হচ্ছে আরবীয় কান্ট্রি, তাই তো? আরব দেশ, এবং আরব দেশের মরুভূমির মধ্যে সবচেয়ে বেশি মানে কোন গাছটা বেশি হয়? খেজুর। হ্যাঁ, খেজুর গাছ, তাই তো? হ্যাঁ, খেজুর গাছ। হ্যাঁ, তো এই খেজুর গাছ, তাই তো? জেরুজালেমে প্রবেশ করার সময় লোকেরা তাকে কি করেছিল? গ্রিট করেছিল পাম ব্রাঞ্চেস দিয়ে, মানে খেজুর গাছের পাতা দিয়ে তাকে, মানে ইয়া করা, মানে ওই পাতা উড়িয়ে বা হচ্ছে পাতা রাস্তায় পেতে দিয়ে তাকে বিশেষ একটা অভ্যর্থনা জানিয়েছিল, গ্রিট করেছিল। এই জন্য ওই ওই বিশ্বাসে ওই দিনটাকে পালন করা হয় পাম সানডে হিসাবে, মানে খেজুর রবিবার হিসাবে, ঠিক আছে তো? মানে এরকমভাবে হলি থার্সডে, তাই তো, হলি মানডে, হলি স্যাটারডে, গুড ফ্রাইডে, ইস্টার সানডে, ওই এক সপ্তাহে একটা উৎসব পালন করা হয় ক্রিশ্চিয়ানিটিতে। হ্যাঁ, এইটা। আচ্ছা, তারপরে এটা তো গেল। এখন আমরা যদি একটা ভিডিও দেখে আসতে পারতাম, আমি একটু দেখাই, যে হলি থার্সডে কীভাবে পালন করা হয়, বিশেষ করে ইতালি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। আমাদের দেশে ওইভাবে হয় না, যতটুকু গুরুত্ব দিয়ে ইউরোপ কান্ট্রিতে পালন করা হয়, আমরা একটু সেটা দেখি। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলো। স্যার এই সানডেটা আপনি করেন না, পালন করেন না? হ্যাঁ, কেন পালন করবো না কেন? স্যার ওই সানডে আর ব্ল্যাক ফ্রাইডে তো এক না, না স্যার? না না, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। না, মিলে দেবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ইস্টার সানডে, আলাদা জিনিস। হ্যাঁ, দেখো, এইটা তোমরা একটু দেখবা, একটু আমি মিউট করে রাখলাম ইয়াটা, কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে পোপ কিন্তু, হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। লিঙ্কটা দিয়ে দিন তাহলে হবে। জাস্ট ইয়াটা একটু দেখো, যে কতগুলো মানুষ আছে, কিভাবে ড্রেস পরিহিত আছে, এই যে। আপনারা এরকম ড্রেস পরেন? না না না, ওটা ওখানকার, এটা ভ্যাটিকান সিটির। হ্যাঁ, এখানে দেখো, ভ্যাটিকান সিটিতে ওরা এভাবে পালন করে। জাস্ট একটু পরে প্রশ্ন করো, জাস্ট দেখে নাও কি কি বিষয় এখানে দেখানো হচ্ছে। এই যে এখানে এই কাপগুলো একটু খেয়াল করবা, এই যে এটা একটু খেয়াল করবা, এইটা এই কাপটা একটু হলি গ্রেইল বা হলি কাপ, এটা আর কি। হ্যাঁ, এটা কি, এগুলো পরে সাহিত্যগুলোর সাথে আসবে। এটা কিন্তু পোপ ফ্রান্সিস, যেটা বর্তমানে এখন আছে। হ্যাঁ, এই রিসেন্ট হয়তো বা কোনো ভিডিও। কেটে গেছে না? আচ্ছা, স্যার আর একটা প্রশ্ন করতে পারি? বলো। স্যার হচ্ছে আমরা আমাদের ধর্মের ছেলেরা যেমন লুঙ্গি পরে, হিন্দুরা হচ্ছে ধুতি পরে, আপনারা কি পরেন?
যে আপনাদের দেশের পোশাকের কোনো যে দেশের যা পরার তাই পরে, আমরা লুঙ্গি পরি। সেটা তো ধর্মের না, হ্যাঁ, এটা তো ধর্ম, এটা লুঙ্গিটা তো তো কালচার, এটা কালচার, দেশীয় লুঙ্গি কালচার। তো কালচার, হ্যাঁ, এটা দেশীয় বাংলাদেশি কালচার। কালচার। পোশাকটা তো মেনলি জিওগ্রাফিক্যাল হ্যাঁ, ওটার সাথে এটা রিলেটেড না। এটা একটু দেখো, এইটা একটু খেয়াল করবা এই ভিডিওটা। হ্যাঁ, স্যারটা আজকে স্যার সন্ধ্যার পরে শুরু হয় না, ভোরের পরে শুরু হয়? আচ্ছা, একটু এটা দেখে নাও, তারপরে কথা বলছি। স্যার একটু সাউন্ড দেন। না, সাউন্ড দিলে এটা আবার রেকর্ডিং হয়ে গেলে পরে আবার করা যাবে না, ঠিক আছে? জাস্ট একটু এর কার্যক্রমগুলো একটু দেখে নাও। ভিডিওটা আবার আপলোড দিলে ধরবে, বুঝতে পেরেছো? কপিরাইট ধরবে। মানে কত রমরমা ভাবে বা বিষয়টাকে খুবই জাঁকজমক ভাবে তারা পালন করে। হ্যাঁ, বিশেষ করে ক্যাথলিসিজম এটা করে পালন করা হয়, ক্যাথলিক ধর্মে। ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট কি সেটা আমরা হিস্ট্রিতে জানবো আর কি। দেখো জাস্ট একটু যে ড্রেস পরে আছে, হ্যাঁ, দেখো এটা আরেকটা। এই ড্রেসটা সব থেকে সুন্দর। কোন ড্রেসটা? আমিও আমিও স্যার মনে মনে বলতেছিলাম যে এই ড্রেসটা সব থেকে সুন্দর। এটা ইউনিক, এই যে মাত্র দেখাইলো এটা। স্যার পৃথিবীতে কয়টা ধর্ম আছে? এটা কি বলা সম্ভব বলো? হ্যাঁ, এটা একটু কনফিউশন, এটা অনেক বড়। প্রচুর ধর্ম আছে, তার ভিতরে 4-5টা ধর্মটাকে প্রধান মানে ধর্ম হিসেবে দেখা হয়, যে কারণে এই বিশ্বাসী বেশি। তাছাড়া প্রচুর ধর্ম আছে না। 4টা উল্লেখযোগ্য ধর্ম কি বলো? ইসলাম, ইসলাম, তারপরে হিন্দু, খ্রিস্টান, খ্রিস্টান আর বৌদ্ধ আর ধর্ম। বৌদ্ধ। বুদ্ধিজম, তাই তো? হ্যাঁ, তাছাড়া চায়নাতে আছে এক ধরনের ধর্ম, তাই না? জাপানে এক ধরনের। স্যার কোন একটা ধর্ম বেশি হাইলাইট হইতেছে? আদম ধর্ম একটা আছে, মানুষ ভেদ করছে। দেখো এরা কিভাবে এগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো জাস্ট এই যে ক্রুসিফিকেশনের এই উৎসবগুলোকে তারা একটা দিন এইভাবে পালন করে। খুবই মানে এই পুরো সপ্তাহটাকে তারা মানে এটার উদ্দেশ্য হলো কি, এইগুলোকে বিবলিক্যাল একটা মানে গল্প নিয়ে তারা মানুষের সামনে মানে উপস্থাপন করে এবং সেটাকে একটা উৎসব হিসাবে তারা পালন করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে বিভিন্ন দেশ বিভিন্নভাবে পালন করে থাকে। হ্যাঁ, বিভিন্ন দেশ বিভিন্নভাবে পালন করে থাকে। আচ্ছা, তো যাও, এটা অনেক বড় ভিডিও, এত বড় দরকার নেই। জাস্ট আমি একটু দেখালাম যে ড্রেস বা আচ্ছা, আর একটা বিষয় এখানে দেখানো আছে ছোট বাচ্চাদের নিয়ে। আমি একটু আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ, আমি একটু পরে করতেছি। হ্যাঁ, আজান হচ্ছে, এটা শেষ হয়ে যাক। ওকে, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা স্যার। এবার এখানে একটু দেখো, মানে যে কোরাস সং বলা হয়, আমরা তো পড়ে। আর কি দেখাতে হবে? এই তো মোটামুটি এইগুলোই। হ্যাঁ, হলি থার্সডে তাহলে হচ্ছে কি, এটা একটা রিলিজিয়াস ডে ফর ক্রিশ্চিয়ানিটি, অ্যান্ড অন দিস ডে দ্য লাস্ট সাফার, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট সেলিব্রেটেড, বুঝতে পারছো, বা অ্যারেঞ্জড আ লাস্ট সাফার উইথ হিজ ডিসাইপলস। এটাকে মোটামুটি কমেমোরেট করার জন্য এটাকে পালন করা হয়। আচ্ছা, তো এই হলি থার্সডেকে দুইটা বিষয়ের সাথে অ্যাড করা হবে, দুটা বিষয়ের সাথে দেখানো হবে। একটা হচ্ছে ইনোসেন্স আর একটা হবে এক্সপেরিয়েন্স, বুঝতে পারছো? ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স এইটা হিসাবে দেখানো হবে। দেখো এবার একটা প্রশ্ন এসেছে পোয়েট্রিতে, রোমান্টিক পোয়েট্রিতে, যে হু আর দ্য ফ্লাওয়ার্স অফ লন্ডন, এইটা ব্রিফ কোশ্চেন এসেছে, তাই না? হু আর দ্য ফ্লাওয়ার্স অফ লন্ডন, দেখছো কি না প্রশ্নটা? জি স্যার, 1 নম্বরে আছে, 1 নম্বর কোশ্চেনটাই। হ্যাঁ, একদম 1 নম্বর কোশ্চেনে।
এই কবিতাটা পড়ার পর তোমরা আনসারটা বলবা যে কারা হতে পারে। এই যে দেখো প্রথম কোশ্চেনটা, হু আর দ্য ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। লন্ডন টাউনের ফ্লাওয়ার্স কারা? চিলড্রেন। হ্যাঁ, তো এখানে দেখো তাহলে যতটুকু বললাম এটুকু একটু খেয়াল করবা। বলছে ইট ওয়াজ অন আ হলি থার্সডে দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন। তাহলে ছোট বাচ্চারা, তাই তো, ইনোসেন্ট ফেসেস ক্লিন, দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন। তাহলে কয় ধরনের ড্রেস পরে? ইন রেড, তিন। ব্লু অ্যান্ড গ্রিন। দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু মানে কি, কয়জন করে হাঁটতেছে, কয়জন করে যাচ্ছে? দুইজন করে, তাই না? হ্যাঁ, বিশেষ তাহলে হলি থার্সডে উদযাপনের দিন শিশুরা দুইজন দুইজন করে হাঁটছে এবং তারা বিভিন্ন কালারের ড্রেস পরিহিত এবং তাদের ফেসটা কেমন? দে আর ইনোসেন্ট ফেসেস ক্লিন, তাই না? পরিষ্কার ফেস। ধর্মীয় উৎসবের দিনে সবাই মোটামুটি পবিত্র থাকে, নিজেকে পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরকমভাবে বাচ্চারাও বিভিন্ন ড্রেস পরে, বিভিন্ন কালার ড্রেস পরে দুইজন দুইজন করে হেঁটে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে সেটা দেখি কোন দিকে যাচ্ছে। অন্যদিকে গ্রে হেডেড, দেখো, বিডলস ওয়াকড বিফোর উইথ ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। ওই যে আমরা কিছু দেখলাম না, একজন একটা লাঠি নিয়ে হাঁটছে। বিডলস মানে বুঝো তো, একজন চার্চের প্রধান, মানে ওই এটা একটা শোভাযাত্রার মতো হয়, যেহেতু রাস্তায় হাঁটা হয়, তাই না? মানে শোভাযাত্রা যেমনভাবে করা হয় এই দিনগুলোতে স্মরণ করে একটা শোভাযাত্রা আয়োজন করা হয়, যেখানে একজন আচ্ছা, এখানে জুইস কালচারে আছে, আমরা জাস্ট মিনিংটা একটু দেখে নিই। দেখো, আ সেরিমোনিয়াল অফিসার অফ আ চার্চ, ঠিক আছে তো, কলেজ অর সিমিলার ইনস্টিটিউশন। তার মানে এখানে সেরিমোনিয়াল অফিসার অফ আ চার্চ মানে যা আপাতত এই উৎসবটাকে পালন করার জন্য একজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, এই যে দেখো, যার হাতে কি থাকে, একটা ওয়ান্ড থাকে। ওয়ান্ড মানে কি, দণ্ড বা লাঠি থাকে। সে এখানে রাখালের মতো করে, রাখাল হিসেবে সিম্বলাইজ করে নিজেকে। এই যে দেখো ওয়ান্ড, হ্যাঁ, রাখাল হিসেবে সিম্বলাইজ করে। কেন? কারণ জিসাস ক্রাইস্ট নিজেকে কি বলে সম্বোধন করছে জানো? আমরা পড়লাম শেফার্ড হিসেবে, তাই তো? তাই লাঠিটা সিম্বলাইজ করে যে শেফার্ডের হাতে একজন লাঠি থাকে। আর জিসাস ক্রাইস্ট তিনি হচ্ছে একজন শেফার্ড, তিনি এই মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এসেছিলেন। তো সেইটাকে সিম্বলাইজ করে একজনকে বিডল হিসেবে দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে তো? তার হাতে থাকে একটা লাঠি এবং সে বিভিন্ন উৎসব অনুসারে বিভিন্ন ধরনের ড্রেস পরিহিত থাকে। এখানে আমরা কোন ড্রেসের কথা বলছি? বলছে গ্রে হেডেড বিডলস। গ্রে হেডেড মানে কি, মানে বয়স হয়ে গেছে, তার চুল পেকে গেছে। ওয়াকড বিফোর উইথ ওয়ান্ড, ওয়ান্ড মানে কি, একটা লাঠি হাতে। হ্যাঁ, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, স্নোর মতো হোয়াইট একটা বিডল হাতে সে কী করছে? হাঁটছে সবার সামনে। আর বাচ্চাগুলো তার কি করতেছে? পিছন পিছন যাচ্ছে, তাই না? দুইজন দুইজন করে তার পিছনে পিছনে যাচ্ছে, কারণ সে হচ্ছে লিড করতেছে। দেখো, টিল ইনটু দ্য হাইডুম অফ পলস দে লাইক। দেখো, তাহলে তারা হেঁটে গেল কতদূর পর্যন্ত? টিল ইনটু দ্য হাইডুম অফ পলস। পলস মানে কি? পলস মানে বুঝো, এটা চার্চের নাম। পলস চার্চ ইন রোম, এই যে চার্চটা, দ্য পেপাল বেসিকা অফ সেন্ট পল আউটসাইড দ্য ওয়ালস। আচ্ছা যাও, এইটা হচ্ছে, এই হচ্ছে সেই চার্চ, ঠিক আছে তো? তাহলে এই রাস্তা দিয়ে মনে করো তারা হেঁটে হেঁটে কি করেছে? ওই চার্চের ভিতরে, বলছে টিল বলা হচ্ছে মানে কি, তারা এই পর্যন্ত হেঁটে গেল যতক্ষণ না পর্যন্ত ওই চার্চের ভিতরে প্রবেশ করলো। এটা হচ্ছে হাইডুম। হাইডুম কেন বলা হচ্ছে? কারণ এর উপরে কি রয়েছে? এই যে দেখো, এখানে হাইডুম বলতে বিশেষ করে বোঝায় যে ক্যাথলিক ধর্মের সারা বিশ্বে যত চার্চ আছে তার হচ্ছে প্রধান চার্চ হচ্ছে এইটা। কথা বুঝতে পেরেছ? এটা রোমে অবস্থিত। কারণ ভ্যাটিকান সিটি বলে একটা কান্ট্রি আছে, তাই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ, তাই তো? এবং ছোট দেশ। এটার প্রধান কে জানো তো? এর প্রধান, এই দেশের প্রধান কে? এটা হচ্ছে ধর্মীয় প্রধান। এখানে কোনো প্রশাসনিক ওইরকম ভাবে প্রধানমন্ত্রী এরকম থাকে না। পোপ হচ্ছে এর প্রধান। আর সারা বিশ্বে যত ক্যাথলিক ধর্মের অনুসারী আছে তাদের কেন্দ্র হলো এই ভ্যাটিকান সিটি, এই রোমে। বুঝতে পেরেছ? তো এখানে এই চার্চটা হচ্ছে এই সারা বিশ্বের একটা কেন্দ্র। তো সেই হিসাবে মনে করো যে এখানে যেটা বলতেছি সেটাও হলো একটা পলস চার্চ, কিন্তু এটা হচ্ছে আবার ইংল্যান্ডে অবস্থিত। ওইরকম নাম দেওয়া হয়েছে আর কি, মানে লন্ডনে অবস্থিত একটা চার্চ। হ্যাঁ,
তাই বলছে ওইরকম ওর আদলে তারা সেন্ট পলসের নাম অনুসারে দেখবা যে তোমরা যদি একটু ঘোরো এদিক ওদিক তাহলে দেখবা যে চার্চের নামগুলো প্রধানত হয়ে থাকে জিজাস ক্রাইস্টের যে সকল ডিসেপল আছে হয় তাদের নামে, অথবা যারা ধর্মীয় সেন্টহুড গ্রহণ করেছে তাদের নামে, অথবা নান সুট গ্রহণ করেছে যারা তাদের নামে চার্চগুলো মেনলি হয়ে থাকে। ঠিক আছে, তো মনে করো এই বাচ্চারা কি করছে, একজন একজন বিডল, তার পিছনে অনুসরণ করতে করতে তারা কোথায় গিয়ে পৌঁছালো, হাইডুম অফ পলস। এবং তারা যখন যাচ্ছে তারা কেমন, দে লাইক দ্য টেমস ওয়াটার্স ফ্লো। তাহলে রাস্তা দিয়ে যখন মানুষ যায়, মনে করো হাজার হাজার মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন উপর দিয়ে দেখলে কেমন লাগে, মনে হচ্ছে না কোনো কিছু ফ্লো করতেছে, পানির মতো বয়ে চলেছে। এই তাহলে এই যে এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, তাই না? সিমিলিটা কি, কার সাথে সিমিলারিটি করা দেখানো হয়েছে? ওয়াটার Waterfalls-এর সাথে। কিসের ফ্লো? এই যে ওয়াকিং অফ দ্য চিলড্রেন, তাই না? দ্য ওয়াকিং অফ দ্য চিলড্রেন হ্যাজ বিন, তাই তো, গিভেন দ্য সিমিলারিটি অফ দ্য ফ্লো অফ ওয়াটার অফ টেমস রিভারের মতো। এরকম দেখো যে তারা যখন যাচ্ছে, হ্যাঁ, সুন্দর পোশাক পরিহিত এবং সামনে একজন বিডলস যার পিছন পিছন তারা হাঁটছে, এবং হাঁটতে হাঁটতে তারা পলস চার্চের ভিতরে ঢুকে গেল, ঠিক ওই ওয়াটার যেমন করে প্রবাহিত হয় ওইভাবে। এবং দেখে মনে হচ্ছে কি, ও হোয়াট আ মাল্টিটিউড দে সিম। মাল্টিটিউড মানে কি, অসংখ্য মানুষ, মানে এখানে এক ও শব্দটা ইউজ করা হয়েছে। ও মানে কি, এখানে কি বোঝাচ্ছে, এখানে একটা আবেগ, তাই না? একটা বিশেষ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে, তাই না? যে অসংখ্য চিলড্রেন তারা এইভাবে যাচ্ছে, এবং তাদেরকে দেখে মনে হচ্ছে কি, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, যেন পুরো লন্ডন শহরের ফ্লাওয়ারগুলো যেন এসে এখানে মিলিত হয়েছে। তাহলে এই ফ্লাওয়ার কাদেরকে বলা হলো? চিলড্রেনদেরকে। হ্যাঁ, মূল কথা হলো চিলড্রেনদেরকে এখানে বলা হয়েছে লন্ডন টাউনের ফুল তারা, কারণ তারাই তো ভবিষ্যৎ, তাই না? তারা নিষ্পাপ, তারা পবিত্র, অতএব তাদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তারপরে চার্চের ভিতরে সবাই বসে, মানে ঢুকে গেল। এবার হচ্ছে সিটেড ইন কোম্পানিজ দে সিট। হ্যাঁ, তারা দুইজন দুইজন করে গেছিল না, 2 and 2, তাই যে যার সাথে গিয়েছিল তারা সবাই বসে পড়লো। সিটেড ইন কোম্পানিজ, কোথায় বসলো? চার্চে। উইথ রেডিয়েন্স অল দিয়ার ওন, এবং সবাই যখন সেখানে বসেছে তাদের ভিতরে এক ধরনের যেন একটা ঔজ্জ্বল্যতা, মানে এক ধরনের পবিত্রতা বা ইনোসেন্স যেন চারিদিকে কি হচ্ছে, মানে বিচ্ছুরিত হচ্ছে। রেডিয়েন্স মানে কি জানো তো? আলো। হ্যাঁ, রেডিয়েন্স মানে কি, আলোক ছটা, না? জি স্যার। হ্যাঁ, মনে করো অনেক সময় দেখবা এই যে এরকম এক ধরনের আলো বা আভা, হ্যাঁ, এটাকে রেডিয়েন্স বলা হয়। তারা তাদের যে নিষ্পাপ ভাব এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের যে ড্রেস আপ, সব কিছু মিলে এক ধরনের ওই সূর্যের মতো যেন একটা গ্লো তাদের ভিতর থেকে বেরিয়ে আসছে। মানে কবি এখানে বোঝাতে যাচ্ছে এক ধরনের পবিত্রতা, এক ধরনের নিষ্পাপ বোধ, এইটাকে। এখানে কি আমরা কোনো খারাপ ইঙ্গিত পেয়েছি এই জায়গায়? না স্যার। খারাপ ইঙ্গিত পাই না। তার বলছে তাহলে তারা বসলো কিভাবে, তাদের কোম্পানি, না? সিটেড ইন কোম্পানিজ দে সিট উইথ রেডিয়েন্স অল দিয়ার ওন, তাদের নিজস্ব, হ্যাঁ, রেডিয়েন্সে তারা যেন সবাই বসে পড়লো চার্চের ভিতরে। দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়ার দেয়ার। হাম মানে কি বুঝো তো? এক ধরনের গুঞ্জন। কারণ কি, মনে করো এখানে গুঞ্জনটা কেন হচ্ছে আমরা পরের লাইনে পাচ্ছি, দেখো, হাম অফ মাল্টিটিউড ওয়াজ দেয়ার বাট মাল্টিটিউডস অফ ল্যাম্পস। হ্যাঁ, তাহলে অসংখ্য চিলড্রেন যখন চার্চের ভিতরে বসবে, একটা ক্লাসের ভিতরে ধরো প্রায় 400-500 জন মনে করো একটা ক্লাসে বা একটা হলে ঢুকছে, এক ধরনের সাউন্ড হবে না সবাই যদি কথা বলে? বলো। জি স্যার। এক ধরনের গুঞ্জন বা এক ধরনের হামিং সাউন্ড কিন্তু হবে। তাই বলতেছে যেহেতু চার্চের ভিতরে এত মানুষ, এত চিলড্রেন বা এত সংখ্যায় মানুষ জড়ো হয়েছে, এক ধরনের হামিং সাউন্ড যেন সেখানে ছিল। বাট এগুলোকে দেখে আর মনে হচ্ছে যেন কি, মাল্টিটিউড অফ ল্যাম্প। দেখো এখানে কিন্তু ল্যাম্প আনা হয়েছে, যেন বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে কি, পবিত্র এবং নিষ্পাপ ভেড়ার মতো, না? সবাই যেন এসে এখানে বসেছে। তা ল্যাম্প কিসের প্রতীক যেন? ইনোসেন্সের প্রতীক, তাই না? এই জন্য দেখো ল্যাম্প কথাটা কিন্তু আমরা ইনোসেন্সে পাচ্ছি, বারবারই পাচ্ছি। এবং থাউজেন্ডস অফ লিটল বয়েজ অ্যান্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, মানে কি, ওই যে কোরাস গান হচ্ছে, হামিং সাউন্ড হচ্ছে, সবাই যেন ইনোসেন্ট হাত তুলে, বাচ্চাগুলো যেন হাজার হাজার ছেলে বা মেয়ে হাত তুলে তারা কি করছে, ওই যে এক ধরনের সঙ্গীত বা হিম সং তারা গাচ্ছে, আর সেটার হামিং সাউন্ড যেন পুরো চার্চে ধ্বনিত হচ্ছে। ঠিক আছে, এবং বলা হচ্ছে নাও লাইক আ মাইটি উইন্ড দ্য রেইজ টু হেভেন দ্য ভয়েস অফ সং। কখনো তারা কিছু কিছু আছে না, গানের কোনো একটা জায়গা থাকে যেখানে খুব জোরে গাইতে হয়, এরকম হয় না অনেক সময়?
যে খুব জোরে গাইতে হয়, জি স্যার। হ্যাঁ, গলা ছেড়ে গাইতে হয়। তো সেটাকে কবির কাছে মনে হচ্ছে যেন মাইটি উইন্ড, হ্যাঁ, যেন একটা শক্তিশালী বাতাস যেন বেরিয়ে আসতেছে তার গলা থেকে, হ্যাঁ, এবং সে বাতাসটা যেন কোন দিকে প্রবাহিত হচ্ছে, দ্য রেইজ টু হেভেন, যেন একদম স্বর্গের দিকে। কারণ কি, এই যে দ্য ভয়েস অফ সং, হ্যাঁ, তাহলে তারা যে গানটা করছে, এই গানের মাঝে মাঝে এমনভাবে তারা মানে মানে উচ্চ স্বর দিয়ে গাচ্ছে যেন এক ধরনের শক্তিশালী উইন্ড, বাতাস যেন তারা হেভেনের দিকে পাঠিয়ে দিচ্ছে। মানে তাদের প্রশংসাটা, তাদের প্রার্থনা, তাদের কথা যেন এই সঙ্গীতের মাধ্যম দিয়ে তারা হেভেনের দিকে রেইজ করছে, মানে গডের প্রশংসা করছে বা গডের কাছে প্রার্থনা করছে, এরকম একটা বিষয়। অর লাইক হারমোনিয়াস থান্ডারিং দ্য সিডস অফ হেভেন, হ্যাঁ, এবং অনেকটা মাঝে মাঝে মনে হচ্ছে কি জানো, হেভেন থেকে আসা এক ধরনের হারমোনিয়াস থান্ডারিং যেন তারা প্রবাহিত করছে। কখনো বলছে তাহলে কি সঙ্গীতটাকে কবির কাছে মনে হচ্ছে কি এক ধরনের মাইটি উইন্ড বা এক ধরনের থান্ডার। মানে কি থান্ডার মানে কি? বজ্রপাত। 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 হ্যাঁ, এখানে বজ্রপাত কেন বলা হলো? কারণ সঙ্গীতের শক্তিটাকে বোঝাতে, তাই তো, যে তারা কত মানে আত্মিকভাবে এবং মানে কি বলবো, পবিত্রভাবে এবং শক্তিশালী এক ধরনের বিশ্বাস দিয়ে বা এক ধরনের কি বলবো এখানে ফোর্স দিয়ে তারা গানটা করছে, এটা বোঝাতে কবি এটা ব্যবহার করেছেন। এবং বলেছে অ্যামাং, তাহলে অ্যান্ড বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান ওয়াইজ গার্ডেন্স অফ দ্য পোর, এখানে একটু খেয়াল করবা, অ্যান্ড বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান। হ্যাঁ বলো। স্যার কথা কে আসতেছে? স্যার কথা শোনা যাচ্ছে না কেটে কেটে আসতেছে স্যার। স্যার, আপনার একটু হয়তো বা নেট প্রবলেম। সবার একই সমস্যা? হুম, জি স্যার। থেকে লাস্ট 3 লাইন কিছুই বোঝা যায়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ছি। হ্যাঁ স্যার। কোথা থেকে শোনা যায়নি বলো? কিছু বুঝতেছি। শোনা যাচ্ছে না। কোথা থেকে শোনা যায়নি বলো, কোথা থেকে? স্যার হ্যাঁ, কোন জায়গা থেকে সমস্যা? হ্যাঁ আচ্ছা বলছি। তা বলছে অর লাইক হারমোনিয়াস থান্ডারিং দ্য সিটস অফ হেভেন অ্যামং, হ্যাঁ, মানে সিটস অফ হেভেন অ্যামং মানে কি তারা যেন এরকমটা ব্যাপারটা কি, কথা শুনতে পাচ্ছ তো সবাই নাকি? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মনে করে এরকম ব্যাপারটা বোঝাচ্ছে যে দ্য অ্যামং দ্য সিটস অফ হেভেন, মানে ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করা হয়েছে এদিক ওদিক। তাহলে অ্যামং দ্য সিটস অফ হেভেন মানে কি? অ্যামং দ্য সিটস অফ হেভেন মানে এটা কি? মানে মনে করা হচ্ছে এমন একটা বিষয় যে হয়তো হেভেনে, তাই তো, কি হচ্ছে, গড সবাই বসে আছে, আর এখান থেকে হ্যাঁ এই শিশুরা গলা ছেড়ে এমনভাবে গান করছে যেন তারা স্বর্গে একটা থান্ডারিং পাঠাচ্ছে, হ্যাঁ, যে সৃষ্টিকর্তাকে যেন একটা কি করছে, এনকারেজ করছে বা বাধ্য করতেছে আমাদের প্রার্থনা শুনতে বা তার প্রশংসাকে তার কাছে পৌঁছে দিতে। মানে থান্ডারিং এখানে একটা শক্তি হিসেবে কাজ করছে, তাদের গানের শক্তি এতটুকু, হ্যাঁ, তারা গডের কাছে তাদের প্রশংসা, তাদের দাবি, তাদের প্রার্থনা যেন পৌঁছে যায়, এরকম একটা ভাবে তারা গান করছে। ঠিক আছে তো, কারা গান করছে? লিটল বয়েজ অ্যান্ড গার্লস, তাই তো। এবার বলছে আর এই যে বাচ্চারা যে গান করছে সেখানে ওর নিচে আবার বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান, এবং সেখানে আবার বসে আছে কিছু বয়স্ক মানুষ, তাই না? মানে কি তাদের থেকে বড় যারা, তাদেরকে কি বলা হচ্ছে? ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পোর। যাদেরকে কি বলা হচ্ছে? ওয়াইজ গার্ডিয়ান অফ দ্য পোর। কাদেরকে বলা হচ্ছে? এই যে এজেড ম্যান। স্যার বোঝা যাচ্ছে না। ওহো, স্যার আপনার কথা আসতেছে। স্যার স্ক্রিনটা কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা একজন বলো, হ্যাঁ তাহলে হবে। স্যার কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে হ্যাঁ নেটওয়ার্ক, স্ক্রিনও দেখা যাচ্ছিল না। তাহলে কি ঠান্ডায় নেটওয়ার্ক জমে গেল নাকি অবস্থা? হ্যাঁ, নেটের সমস্যা তাহলে। আচ্ছা এখন বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না স্যার, বোঝা স্যার আপনার কথা কেটে কেটে আসছে। স্যার কয়েক সেকেন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে, তারপর আবার মানে পূর্বের সমস্যায় আবার হচ্ছে এরকম। আচ্ছা তাহলে জি তো স্যার, তাই সমস্যাই। হচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে? নেটওয়ার্কে একটু সমস্যা। আমার মনে হয় এদিকে তাহলে সমস্যা, যদি সবার সমস্যা হচ্ছে
তাহলে তো প্রবলেম। বিকেলে মানে একটু সমস্যা মাঝে মাঝে হইবে, ঠান্ডার ভিতর। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে তো কিছু করার নেই গো। হুম, আমি না তো শুধু শুনতেছে, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তো বিপদ। স্যার এখন আবার শোনা যাচ্ছে, আপনি যখন পড়াচ্ছেন স্যার তখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? স্যার এখন একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হয়তো নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, এরকম একটা স্যার সমস্যা। একটু আরেকটু আগে থেকে পড়া শোনা যাচ্ছে না, মানে এই হ্যাঁ, আমি শুনতেছি যে সবার কাছেই শোনা যাচ্ছে স্ক্রিন না। বারবার চেঞ্জ। হুম, ওই স্ক্রিনটা যখন চেঞ্জ করছি তখন বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ। কিছুদিন পর আচ্ছা, তাহলে এখন কি করবো বলো? ক্লাসটা অফ রাখবো? কিছু তো করার নেই, কারণ নেটের সমস্যা তো আর সমাধান করার জায়গা নেই গো। স্যার কন্টিনিউ করেন, সমস্যা নেই স্যার। স্যার কন্টিনিউ করেন, সমস্যা নাই স্যার। আর একটু বিশেষ সময় সকালে স্যার এখন কন্টিনিউ করেন স্যার। এখন স্যার আপনি এখনই কন্টিনিউ করেন, আমরা তো এমন না যে কিছুই বুঝতেছি না, কিছু কিছু বুঝতেছি স্যার। হ্যাঁ, না এখন আরে তোমরা তো আরে ভাই একটু ওয়েট করো, হ্যাঁ, একটু অপেক্ষা করো, 2-1 মিনিট। ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওই নেটওয়ার্ক আপ ডাউন হলে এরকমটা হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, এখন সব দিনে তো আর একই রকম না, নেটওয়ার্কে তো সমস্যা থাকতেই পারে। যদি খুবই সমস্যা হয় তাহলে ক্লাসটা রেখে দেওয়াই ভালো হবে, কারণ অযথা শুধুমাত্র টেনে নিয়ে গিয়ে তো লাভ হবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তোমরা এক কাজ করো যে, স্যার আমার মনে হয় লাইভটা কেটে দিয়ে আরেকবার বলুন। আচ্ছা একজন বলো, হ্যাঁ আতিক বলো। স্যার এখন ঠিক আছে? স্যার আমার মনে হয় লাইভটা কেটে দিয়ে আরেকবার লিংক দেন, ঢোকে তারপর দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি তাই করি। নেটওয়ার্কের সমস্যা যদি শুনতে পাও, এটা দেখো এখন শুনতে পাচ্ছ কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, স্যার এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? আচ্ছা, জি স্যার। জি স্যার এখন জি স্যার এখন ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? এখন ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি সমস্যা হয় বলবো, আমি আজকে দরকারে ক্লাস রাখবো, কারণ এভাবে তো কষ্ট করে রাখা ইয়ে করা যাবে না, না বুঝতে পারলে। হ্যাঁ, যাই হোক, তাই বলতেছে শেষের দিকে এসে আমরা বিপদে পড়ে গেছি। হ্যাঁ, আর একটা লাইন আছে। হ্যাঁ, তাই বলছে দেখো, একটু মিউট রাখো। হ্যাঁ, বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পোর। তাহলে যেখানে বাচ্চারা বসে গান করছে ঠিক তার পাশে বলা যায়, হ্যাঁ, বা তার সামনে বসে আছে বয়স্ক মানুষেরা। হ্যাঁ, মানে তাদের থেকে বয়সে বড়, মানে যারা হচ্ছে ওই সমাজের বা ওই চার্চের প্রধান, ঠিক আছে? তো যাদেরকে বলা হচ্ছে ওয়াইজ গার্ডিয়ান অফ দ্য পোর, যারা এই যে এই চার্চের রিলেটেড যে মানুষগুলো আছে তাদেরকে তারা কি করে? গাইড করে। বিশেষ করে এখানে পোর বলতে শুধু আমরা অর্থনৈতিক দারিদ্রতাকেই বুঝবো না, সম্পদের দারিদ্রতাকেই বুঝবো না, আমরা আত্মিক দারিদ্রতাকেও বুঝতে পারি, ঠিক আছে? যে আত্মায় যারা দুর্বল, বিশেষ করে ধর্মকর্মে যারা দুর্বল, তাদেরকে ধর্মীয় কর্মে লিড দেওয়ার জন্য এখানে বসে আছে কিছু এজেড ম্যান, ঠিক আছে? হ্যাঁ, এরকম একটা বিষয়। এবং দেখো কবিতাটার একটু কাটা কাটা ভাব আছে, শেষের দিকে একটু ছেঁড়া ছেঁড়া ভাব আর কি। বলছে দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর। দেখো হঠাৎ করে এই লাইনটা চলে আসলো, লাইনটা কি ঠিক আছে? কি মনে হয়? হ্যাঁ, হঠাৎ করে আসলো কি? দেখো ওর সাথে লিঙ্ক করে বলতেছে দেন চেরিশ পিটি লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর। হ্যাঁ, ওটার সাথে যেন এই লাইনটা মিললো না, কেমন জানি মনে হচ্ছে কেটে গেল। কিন্তু এই লাইনটা নিয়ে আমরা এটুকু বুঝতে পারি যে এখানে এইটুকুকে বোঝানো হচ্ছে যে এই যে শিশুরা, বুঝতে পেরেছো, যদি কখনো তোমার বাসায় আসে, ঠিক আছে তো, বা তুমি যদি এই শিশুদেরকে দেখো যারা গরিব দরিদ্র, তাদেরকে দয়া করে একটু কি করো? পিটি দেখিও, তাদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, তা না হলে মনে হবে যেন তুমি তোমার বাড়ি থেকে অ্যাঞ্জেলকেই কি করছো? দূর করে দিচ্ছ, ফেরত দিয়ে দিচ্ছ। মানে একটা রিলিজিয়াস একটা ইয়া দেখানো হচ্ছে যে দয়া দাক্ষিণ্যতার এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো একটা বিষয় একটা খেয়াল রাখতে হবে, এই যে চিলড্রেনগুলো দেখতেছো না, এই চিলড্রেনগুলো কিন্তু একটা কমন বিষয় রয়েছে, সেটা হলো যে তোমাদের যেমন ইয়া আছে না, ওই যে এতিমখানা আছে না, এতিমখানা? জি স্যার। হ্যাঁ, তো এই চিলড্রেনগুলোকে মেনলি ওইরকম একটা হোস্টেল বা বোর্ডিং হোস্টেল বলা হয়। ক্রিশ্চিয়ান রিলিজনে এগুলোকে বোর্ডিং হোস্টেল বলা হয়, ঠিক? অরফানেজ বলা হয়। অরফানেজ বুঝো? হ্যাঁ,
অরফানেজ। হ্যাঁ, তো এই যে বাচ্চাগুলো এখানে দেখানো হচ্ছে, এই বাচ্চাগুলো হচ্ছে মেনলি অরফানেজে থাকা। হুম, তো এখানে এই বলতেছে এই যে বাচ্চাগুলো এখানে যে এসেছে, এদেরকে মেনলি পরিচালনা করে এই এইজেড মানুষগুলো, বুঝতে পেরেছো? এবং তারা তাদেরকে কি করে, এই যে মানে অরফান বাচ্চাগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে আনা, হয়তো বাবা মারা গেছে, মা মারা গেছে অ্যাক্সিডেন্টে, তাদেরকে নিয়ে এসে মানুষ করা, তারা এইগুলো কাজ করেছে, তাদের করুণা দেখিয়ে তাদেরকে এখানে মানুষ করছে। এবং তারা এটুকু প্রকাশ করে বা প্রচার করে যে যদি আমরা এরকম শিশুদেরকে আমরা যে দয়া না দেখাই, হ্যাঁ, এই দরিদ্র বাচ্চাগুলোকে যদি আমরা লালন পালন না করি, তাহলে এমনটা হবে যে আমাদের বাড়ির দরজা থেকেই যেন ওই এঞ্জেলকে বা ফেরেশতাকে দূর করে দেওয়ার মতো অবস্থা হবে। তার মানে এটা একটা পবিত্র দায়িত্ব যে এই যে বাচ্চাগুলোকে আমাদেরকে দেখভাল করা। তাহলে হলি থার্সডেতে জাস্ট একটা উপলক্ষ, দেখো এখানে হলি থার্সডেকে একটা উপলক্ষ হিসাবে ইউজ করে তিনি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কথা বললেন, তাই না? ঠিক অনেকটা ওই চিমনি সুইপারের মতো, যে অনেক বাচ্চা এরকম আছে যারা গরিব, যারা দরিদ্র, যাদেরকে এরকম অরফানেজে রেখে লালন পালন করা হয়, এবং এদেরকে দেখভালের জন্য অনেক মানুষও রয়েছে একটা চার্চের অধীনে। হ্যাঁ, দেখবা যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা চার্চের অধীনে 3টা জিনিস থাকে, বুঝতে পেরেছো? বিশেষ করে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে স্কুল, একটা হচ্ছে হসপিটাল, আরটা হচ্ছে অরফানেজ। এই 3টা জিনিস কিন্তু একটা চার্চের অধীনে মেনলি থাকে। তোমরা বিশেষ করে বাংলাদেশে এরকম অনেক ছিল, প্রায় 34-35টা জায়গাতে এরকম অরফানেজ সিস্টেম আছে, ঠিক আছে? তুমি দিনাজপুরে বলো, তারপরে হচ্ছে তুমি কুষ্টিয়াতে বলো, তুমি মেহেরপুরে বলো, তুমি ঢাকাতে বলো, প্রত্যেকটার সাথে এই 3টা জিনিস আছে। এখন অবশ্য হোস্টেলগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন সেই রকম অরফানেজ বা ইয়াটা অনেকটা দেখা যায় না। এখন চার্চের অধীনে একটা বললাম কি, একটা চার্চ থাকবে, সেই চার্চের অধীনে 3টা জিনিস থাকে, একটা স্কুল, একটা হচ্ছে হসপিটাল বা ক্লিনিক, আর একটা থাকে হচ্ছে অরফানেজ, ঠিক আছে? এই 3টা জিনিস থাকে। তো এরকম তারা মনে করে, চার্চে মনে করা হয় যে ছোট বাচ্চাদেরকে লালন পালন করা, তাদেরকে দেখভাল করা তাদের একটা পবিত্র দায়িত্ব। যদি এদেরকে আমরা ভালো না বাসি, এদেরকে যদি আমরা দয়া না দেখাই, এদেরকে যদি আমরা লালন পালন না করি, তাহলে আসলে ধর্মের বরখেলাপ করা হয়। মানে যে এক একটা চিলড্রেন যেন এক একটা অ্যাঞ্জেলের মতো, ঠিক আছে? তো এক একটা অ্যাঞ্জেলের মতো তারা যেন স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে আমাদের দ্বারে। অতএব তাদেরকে যদি আমরা মানুষ না করি, দেখভাল না করি, ভালো না বাসি, তাহলে আলটিমেটলি আসলে অ্যাঞ্জেলকেই দরজা থেকে তাড়িয়ে দেওয়ার মতো। তাহলে এটা হচ্ছে মোরাল অফ দ্য লেসন। হ্যাঁ, মানে এই কবিতার মোরাল হচ্ছে কি এইটা। কি কথা বুঝতে পেরেছো? কি বলতে চাইলো এখানে? জি স্যার। জি স্যার। ওই যে হ্যাঁ, দেখো তাহলে হিন্দুদের বলে যে এখন তোমরা একটু ডেভেলপমেন্ট অফ থটটা একটু পড়ে নাও দেখি। হ্যাঁ, দেখো এখানে আবার কয়েকটা কবিতার নাম আছে, এগুলো বাদ দিয়ে যাও। হ্যাঁ, এইখান থেকে পড়ো হলি স্যার। থার্সডে। কারণ এই কবিতাটা পড়া হয়নি, অথবা এখান থেকে বুঝবা না। এইখানে হলি থার্সডে থেকে পড়ো। এই যে চ্যারিটি স্কুল বা অরফানেজ বা বোর্ডিং স্কুল যেটা বলা হয়, হ্যাঁ, এখানে সেটার বলা হয়েছে, কিন্তু এখানে উল্লেখ নেই। এখানে কিন্তু এই কথাগুলো উল্লেখ নেই। আছে এই কবিতাটা পড়ে কি আমরা বোর্ডিং স্কুল বা চ্যারিটি স্কুল না বাচ্চাগুলো বাড়ির থেকে আসছে আমরা বুঝবো কিছু? না স্যার। বুঝবো না। কিন্তু ওই যে শেষের লাইনে মেনলি এই কথাটা, এটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে মাত্র শেষের লাইনে, প্রথম পরে কিন্তু আমরা বুঝবো না। সুয়ার মাই দাঁত 32 পালা তুমি ধরে নে ক্লাস করতে না তো কর একটু মিউট রাখতে ঠিক আছে। হবে। আমেনা মিউট রাখো। আমেনা মারামারি করতেছে, আমরা শুনতে পাচ্ছি। তুই ক্লাস করতেছিস যে এখানে বিরক্ত করতেছে যে। আচ্ছা, স্ক্রিন থেকে যারা পড়তেছে একটু বলবা, আমি পরে উঠিয়ে দেবো। এই কবিতাটা বুঝতে হলে আমাদেরকে ইনোসেন্স তো পড়লাম আমরা, এক্সপেরিয়েন্সের এটা পড়ার পরে তারপরে পড়লে আর একটু বুঝতে সুবিধা হবে যে দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি।
স্যার অন্যগুলোর তুলনায় এটা একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা আমি তাহলে একটু পড়িয়ে দিই। দেখ কি ওকে হচ্ছে স্যার। যে হলি থার্সডে স্টেজেস দ্য চ্যারিটি স্কুল কাস্টমারি রিপ্রেজেন্টেটিভ অফ ইনোসেন্স আন্ডার দ্য রেইন অফ বিডলস অফ দ্য চ্যারিটি স্কুল। ওই যে বিডলস মানে হচ্ছে ওই যে এইজেড মানুষগুলো যারা তাদেরকে পরিচালনা করছে, তাহলে তাদের অধীনে মানে চ্যারিটি স্কুল পরিচালিত হচ্ছে কাদের দ্বারা? কিছু বিডলসের অধীনে, যাদের রেইন মানে কি? শাসনে, তাই তো? কীভাবে কাস্টমারি ইনোসেন্সগুলো, কাস্টমারি রিপ্রেজেন্ট মানে কি? যে ইনোসেন্স বা বাচ্চাগুলোকে কিভাবে পরিচালনা করা হচ্ছে, তাদেরকে নিয়ে কিভাবে মানে কি বলবো, ধর্মীয় কাজগুলো করানো হচ্ছে, এইটাকে এখানে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে। দেখো এখানে এটুকু মনে হচ্ছে না যে বাচ্চাগুলো কি নিজের মতো করে চলতে পারছে, নাকি তাদেরকে মেইনলি শাসনের মধ্যে রাখা হয়েছে, পরিচালনা করা হচ্ছে। শাসনের মধ্যে রাখা। তাহলে 2x2 তারা যাচ্ছে, এবং তারা যখন বসছে চার্চে তখন কি তার নিজের ইচ্ছা মতো বসতে পারবে, নাকি ওদের কোম্পানি সহ বসছে? মানে যে যেখানে বসার তাকে সেই জায়গায় কোম্পানি সহ। বসতে হবে, তাই না? হ্যাঁ। তাই বলছে দেখো, ব্লেক বিগিনস দ্য পোয়েম ইন আ স্টোরি টেলিং মুড রাইট ফ্রম দ্য এক্সপোজিশন। এক্সপোজিশন মানে কি? শুরু থেকে একটা স্টোরি লাইক বিষয় রয়েছে, হ্যাঁ, যে বাচ্চারা যাচ্ছে 2x2 এবং তাদের সামনে একজন বিডলস তাদেরকে পরিচালনা করছে, এবং পারপাসলি লিভস দ্য প্রপার নাউন আনমেনশন হোয়েন ই সেইজ দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন। এখানে কি কোনো নাউন ইউজ করা হয়েছে বাচ্চাগুলো বা কার নাম কি কিছু বলা হয়নি, জাস্ট আমরা একবারে বাচ্চাগুলোকে বলা হয়েছে। ইট ইজ অনলি মেনশন ইন দ্য সেকেন্ড লাইন দ্যাট দ্য ফেসেস আর অফ দ্য চিলড্রেন। তাহলে প্রথম লাইনে আমরা বুঝতেছিলাম ইনোসেন্ট ফেস কাদের, দ্বিতীয় লাইনে এসে বুঝলাম এগুলো হচ্ছে চিলড্রেনদের। অ্যাট দ্য ফার্স্ট দ্য ইনোসেন্স অফ দ্য চিলড্রেন ইজ প্রজেক্টেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ স্যাক্রেড ডে সাচ অ্যাজ হলি থার্সডে। তাহলে হলি থার্সডের মতো একটা পবিত্র দিনকে কেন্দ্র করে এখানে দেখানো হচ্ছে শিশুদের ইনোসেন্স ভাবটা। শিশুদের যে ইনোসেন্স ভাবটা আমরা দেখতেছি, এটা কি মানে কি বলবো, শুধু কি পোশাকই, নাকি তাদের আচরণেও এটাকে বোঝানো হয়েছে ইনোসেন্স? আচরণে ওই যে তারা গান করছে, তাই না? ওদিকে পোশাক আশাক খুব পরিষ্কার, ক্লিন, ফেস ক্লিন, হ্যাঁ, এবং তারা বিভিন্ন রঙের পোশাক পরে আসছে, তার মানে কি তাদের ভিতরে একটা ইনোসেন্স ভাব দেখানো হয়েছে। অ্যান্ড দিস মেথড ব্রিংস দ্য টু কোটেড ফ্রেজ ইনোসেন্স অ্যান্ড হলি থার্সডে টু অপারেট অ্যাজ দ্য কমন ফ্যাক্টর বিফোর দ্য হোল অফ দ্য ফলোয়িং লাইন, স্পেশালি দোজ লাইন হুইচ হ্যাভ আ আন্ডার কারেন্ট অফ আইরনি। এখানে একটা আইরনি রয়েছে। আইরনিটা কি? এই যে বাচ্চাদেরকে যে 2x2 নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে হয়তো মানুষ করা হচ্ছে, কিন্তু তারা কি একটা শাসনের অধীনে আছে না? বিশেষ করে ভাবো তো যে এতিমখানাতে যে বাচ্চাগুলোকে রাখা হয়, বিশেষ করে মাদ্রাসা বা এতিমখানাগুলোতে যেখানে রাখা হয়, ওরা কি নিজের মতো করে চলতে পারে না? তারা একটা স্ট্রিক্ট মানে কি বলো, রুলসের মধ্যে বড় হয়। বাবা মায়ের সাথে থাকা আর হচ্ছে আমাকে একটা বোর্ডিং হোস্টেলে মানুষ হওয়া, দুটো এক জিনিস না কিন্তু। তাহলে এই যে সন্তানগুলোকে তারা নিয়ে এসে মানুষ করতেছে সেটা ঠিক আছে, কিন্তু সন্তানগুলো কি ইনোসেন্সের মধ্যে তারা যে ডোমিনেটেড হচ্ছে কিনা সেটা কি আমরা দেখতেছি? বলছে দ্য চিলড্রেন আর রাদার মেকানিক্যালি রেগুলার। দেখো মেকানিক্যালি রেগুলার মানে কি? তারা হয়তো রেগুলার হতে চাচ্ছে না, কিন্তু তাদেরকে হওয়ানো হচ্ছে। হোয়েন দে আর পিকচার্ড অ্যাজ ওয়াকিং ইন পেয়ার্স। দেখো ওয়াকিং ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় হাঁটছে, মানে কি বুঝতে হবে যে তাদেরকে এই কাজটা করিয়ে নেওয়া হয়েছে। যেমন করে আর্মি শাসনে তারা খুব লাইন সোজা করে চলে, হ্যাঁ, তারা খুব স্ট্রিক্ট রুলস মেনে চলে। কেন মেনে চলে? ভাঙলে পারে কি আছে? রুলস ভাঙলে পানিশমেন্ট আছে। হ্যাঁ, এই পানিশের ভয়ে তো তারা লাইন স্ট্রেট করে চলে। তাহলে ওদের জীবন আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু জীবনটা কি খুব আকর্ষণীয়? আমার কাছে তো বোরিং মনে হয়। হ্যাঁ, এটা বোরিং লাইফ। তারা নিজের মতো করে চলতে পারে না, হ্যাঁ, নিজের মতো করে ঘুরতে পারে না। তারা একটা স্ট্রিক্ট রুলসের ভিতরে সবসময় বড় হয়। হ্যাঁ, তো এটা কোনো জীবন হতে পারে? তা এরকম ঠিক বাচ্চাদেরকে সেটা বলা হচ্ছে যে তাদেরকে কি করা হচ্ছে? মানুষ করা হচ্ছে, তাদেরকে হেল্প করা হচ্ছে, তাদেরকে পিটি দেখানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি আসলে যেটা একজন শিশুর পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। দেয়ার ড্র্যাপারিস, দেখো এই কথাটা কিন্তু এখানে এড়িয়ে যাওয়া হয়েছে, তাই না? এখানে কিন্তু এই কথাটা আমরা তো না হয় আইরনিটা বুঝলাম, কিন্তু সরাসরি কি আমরা এইখানে কোনো খারাপ কিছু ইঙ্গিত পেয়েছি? এই কবিতাতে কোনো খারাপ কিছু ইঙ্গিত পাইনি, সব কিছু নির্মল, হ্যাঁ, এরকম। দেয়ার ড্র্যাপারিস ইন ফ্লাইং কালার্স অফ রেড, ব্লু অ্যান্ড গ্রিন আর চার্মিং, বাট ইট ইজ আ চার্ম ডিভয়েড অফ ফ্রিডম। হ্যাঁ, এবং তারা ড্র্যাপারি মানে কি? পোশাক। তারা যে পোশাক পরে আছে বিভিন্ন কালারের, রেড, ব্লু, গ্রিন, এগুলো দেখতে সুন্দর, কিন্তু এই পোশাকগুলো কি তারা নিজের ইচ্ছায় পরেছে, নাকি তাদেরকে ওইভাবে সাজিয়ে পরানো হয়েছে? তাই না? এরকম একটা বিষয়। তাই বলছে দেখো, এবং তারা কি নিজের মতো করে হাঁটতে পারছে, নাকি ওদেরকে পরিচালনা করার জন্য সামনে কিছু বিডলস হাঁটছে?
দেখো, এবং হচ্ছে গ্রে হেডেড বিডলস ওয়ার্কড বিফোর উইথ ওয়ান্ডস, তা আবার হাতে কি আছে, একটা ওয়ান্ড বা লাঠি আছে নাকি? হ্যাঁ, লাঠি আছে, সেটা খেয়াল করতে হবে। অতএব তারা কিন্তু স্বাধীনভাবে চলতে পারছে না তারা। এবং হচ্ছে সুপারফিশিয়ালি দ্য হোয়াইট কালার অফ স্নো অ্যাডস মাস টু দ্য, এগুলো এতটা দরকার নেই। কালার্স বিহাইন্ড দ্য কালার্স অফ দ্য গ্রিম রড ইজ অ্যান অপ্রেশার। দেখো, রড মানে কি? অপ্রেশার। আর নাইট মেয়ার টু দ্য মিক চিলড্রেন। হ্যাঁ, লাঠি মানে কি? একটা ভয়ের কারণ, না, একটা ভয়, একটা শাসনের। তা সেটা সিম্বলাইজ করছে এই ওয়ান্ড দিয়ে। দ্য চিলড্রেন ফ্লো লাইক দ্য ওয়াটার্স অফ টেমস টুয়ার্ড দ্য ইম্পোজিং সেন্ট পলস চার্চ টু অফার দেয়ার সার্ভিস। টু ব্লেক দে আর মেটাফরিকলি দ্য ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। তাহলে ব্লেক এই চিলড্রেনগুলোকে কি বলেছে? মেটাফরিকলি লন্ডন টাউনের ফ্লাওয়ার বলেছে। কিন্তু বলা হচ্ছে মাইন্ড ইউ, একটা জিনিস খেয়াল করবে, এই জায়গায় আর একটা আইরনি আছে। সেখানে কোথাকার ফ্লাওয়ার তারা? বলো তো। লন্ডন শহরের ফ্লাওয়ার। আচ্ছা, লন্ডন শহরের ফ্লাওয়ার আর ওই মানে বনে ফোটা ফ্লাওয়ারের মধ্যে পার্থক্য কি? তোমার বাড়ির বাগানের ফ্লাওয়ার আর হচ্ছে বাঁশ বাগানের ফ্লাওয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার দেশি ফ্লাওয়ার বিদেশি ফ্লাওয়ার? না না, একটা যত্ন করে আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে তোমার হ্যাঁ, একটা বাগানের ফ্লাওয়ার, সেটাকে তুমি তোমার মতো করে তৈরি করছো। ফ্লাওয়ার কিন্তু নিজের মতো করে বড় হতে পারছে না, গাছ বা, তাই না? তুমি যেমনটা চাচ্ছ তাকে তুমি কিন্তু সেভাবেই লালন পালন করো। অতএব তারা একটা শাসনে বড় হয়। অতএব লন্ডনের ফ্লাওয়ার বলা হয়েছে মানে বুঝতে হবে লন্ডনকে মেকানিক্যালি বিউটিফুল রাখার জন্য যা করা লাগে এই ফ্লাওয়ারগুলোকে সেভাবেই পালন করা হয়। তার মানে তারা একটা শাসনে থাকে, একটা প্রুনিংয়ে থাকে, তাই না? তাদেরকে কোনোভাবেই এলোমেলো করতে দেওয়া হয় না। অন্যদিকে বলছে নট অফ হিল সাইড ভ্যালি আর মিডো, অথবা পাহাড়ে বা হচ্ছে উপত্যকার যে ফুলগুলো ফোটে এইগুলোকে তারা কিন্তু নিজের মতো করে বড় হয়। হ্যাঁ, তারা নিজের মতো করে চলতে পারে। তাহলে লন্ডনের ফ্লাওয়ার যখন বলা হয়েছে, তারা কি স্বাধীনতা বোঝানো হয়েছে এদেরকে তাদের? বা এখানে সৌন্দর্যের কথা বলতে, হ্যাঁ, অতএব তারা কিন্তু সৌন্দর্যের একটা প্রতীক হলেও তারা কিন্তু ইনোসেন্স বা ইনোসেন্ট যে ফ্লাওয়ার সেরকমটা হতে পারেনি, বরং তাদেরকে কি করা হয়েছে? ডোমিনেট করে, শাসন করে তাদেরকে এইভাবে পালন করা হয়েছে। তাই হচ্ছে উইথ দেয়ার ব্রাইট ফেসেস অ্যাপ্রোপ্রিয়েট টু চিলড্রেন দে সিট ইন ব্যাসেস ফর সার্ভিস। দেখ, এবং তাদেরকে কি করা হচ্ছে? যে যেখানে খুশি সে সেখানে বসতে পারবে না, বরং তাদেরকে ব্যাস করে বসানো হয়েছে। There arises a hum from this multitude of lambs as they raise their innocent hands in prayer. Their humming rises up to heaven like a wind and reverberates like a harmonious thundering among the seats of heaven. এবং তাদেরকে দিয়ে এমনভাবে গান গাওয়ানো হচ্ছে, এমনভাবে তাদেরকে দিয়ে প্রেয়ার করানো হচ্ছে যেন এই যে তারা যে গান করছে বা প্রেয়ার করছে বা কোরাল সংগুলো গাচ্ছে, এগুলো কি নিজের মন থেকে গাচ্ছে না তাদেরকে গাওয়ানো হচ্ছে? বলো। যেমন আমার সোনার বাংলা অ্যাসেম্বলিতে গাওয়ানো হয়নি, স্কুল কলেজে গাওয়ানো হচ্ছে, হ্যাঁ, আমরা তো আর গাইতে চাই না নাকি? তারপরেও দেখা যায় স্কুলে যখন পড়তাম তখন দেখতাম যে সোনার বাংলা গাইতো না, স্যার ঘুরতো, যে গাইতো তাকে দিত একটা শান্টিং দিয়ে দিত। হ্যাঁ, স্যার মুখ নড়াইতাম, ওইরকম আর কি। হ্যাঁ, শুধু মুখ নড়াইতাম নাকি? দেখা যাচ্ছে বিশাল যদি লাইন হয়, যে একটা লাইনে 100-150 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশাল ফিল্ডে, দেখা যাচ্ছে এদিকে সোনার বাংলা শুরু হয়েছে, ওদিকে শেষ হচ্ছে এখনো, ঠিক আছে তো? বা এদিকে একরকম গাওয়া হচ্ছে, ওদিকে আরেক রকম গাওয়া হচ্ছে। আর কি কোথা থেকে কি হচ্ছে, মার দেওয়া শুরু করলো বিয়াদবি করলে। হ্যাঁ, লাইন স্ট্রেট না হলে গিয়ে মার। এই যে একটা শাসন, এই শাসন কি আমাদের মানে কি বলবো, মনের আবেগকে কি প্রকাশ করতে দিচ্ছে আসলে, নাকি আমরা ডোমিনেটেড হচ্ছি? আমরা তাই বলছে obviously the reference is to the echo produced by the hollow dome. Below the gallery seat aged man, দেখো, wise guardian of the poor, and the scene culminates at this point. এখানে বোঝাচ্ছে Blake ends this poem with a request. He bids us show pity to these young birds. দেখো, যে আমাদেরকে বলতেছে কি, অন্তত যা কিছু হয়ে যাক না কেন, আমাদের এই যে বাচ্চাগুলোকে অন্তত আমাদের করুণা দেখানো উচিত। Who are really angels of the charity school. If we do not show pity, he says, we will be neglecting an angel at our doors. এই রিকোয়েস্ট করার মাধ্যমে সে মোটামুটি শেষ করলো কবিতাটা। তার মানে এখানে মানে তিনি কবিতাটা খুব যে মানে সাবলীলভাবে দিতে পারলেন তা না, একটু কাটকুট আছে আর কি কবিতার ভিতর, ঠিক আছে? এই জন্য একটু বুঝতে অসুবিধাও হতে পারে। তো মেইন যে বেসিক জায়গাটা সেটা বুঝতে পেরেছো কিনা, সেটা হলো কথা। আরো সবচেয়ে এক্সপেরিয়েন্সটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো। আমরা এক্সপেরিয়েন্সে চলে যাই সরাসরি, তারপরে দুটো মিলে তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা থাকে সেটা দেখবো।
দেখো এখানে যে হলি থার্সডে যেটা আছে এটা তো তিনি একদম ক্লিয়ারলি কথা বললেন, ওখানে একটু আন্ডারলাইং মিনিং দিয়ে কথা বললেও কই গেল, এই যে হলি থার্সডে, তাহলে ওইখানে ইনোসেন্সে আমরা দেখলাম স্যার যে আটকে গেছিল স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ বলো। 144 পৃষ্ঠা। মাঝখানে আটকে গেছিল, শুনতে পাইনি। আচ্ছা, বলছে দেখো হলি সংস অফ এক্সপেরিয়েন্স, এখানে তিনি একদম ওপেনলি কথা বলবেন যে এখানে আর সমস্যাটা কোন জায়গায়। তাহলে এই যে চ্যারিটি স্কুল নিয়ে তিনি কথা বললেন, এই যে চ্যারিটি স্কুলে হাজার হাজার বাচ্চা এখানে পড়াশোনা করে, হ্যাঁ, তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে, তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে, সব কিছু ঠিকই আছে, তাদেরকে আমরা যত্ন নিচ্ছি, আদর করছি, তাদেরকে মানুষ করছি, কিন্তু একটা জায়গাতে কবির একটা প্রশ্ন আছে, ঠিক আছে তো, যে এই যে হলি থার্সডে গিয়ে তিনি যে বাচ্চাগুলোকে দেখলেন, এইটা দেখার পরপরই তার মনে পড়লো এটা। বিশেষ করে দেখো তো, যখন তুমি দেখো যে মাদ্রাসা বাচ্চাগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন ধরনের ওই যে তোমার মাহফিল টাহফিলের জন্য যখন টাকা তোলা হয়, তোমার কাছে কেমন লাগে বলো? অনেক খারাপ লাগে স্যার, খারাপ লাগে না? ছোট বাচ্চাগুলোর মানে ভিক্ষা করানোর মতন আর মানে কি। মুখ এটা বাজে জিনিস। বাচ্চা তৈরি হবে। হ্যাঁ, এটা মুখ দিয়ে তাকালে, ওদের দিকে তাকালে মায়া লাগে, যে ছোট বাচ্চাগুলো যেখানে তারা কারো অধীনে, হ্যাঁ, তারা কারো আদেশে এই কাজগুলো করছে, হয়তো এই দাঁড়িয়ে টাকা তুলতেছে, হ্যাঁ, মাঝে মাঝে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টও হতে পারে রাস্তার ভিতর, যেভাবে তারা ওখানে দাঁড়ায়, মানে ইয়া করে, হ্যাঁ, তাদেরকে যেভাবে শেখানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে, তারা সেভাবে কিন্তু কাজগুলো করছে। তারা কি এই ছেলে মেয়েগুলো যে এখানে আছে, মাদ্রাসায় আছে বা এতিমখানায় আছে, টাকা তুলতেছে, এদের পিতা মাতা যদি একটু ধনী হতো, তারা কি এখানে রাখতো বলো তো? হয়তো গরিব কোনো পরিবারের বাচ্চা, স্যার তাই না, এই যে এখানে রেখেছে, এবং এইগুলো যেহেতু অরফানেজ চ্যারিটি টাইপের, তারা হয়তো টাকা তুলছে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্যই। তাহলে একটা কথা প্রশ্ন এখন কবির, যে ভালো কথা, লন্ডনের মতো একটা দেশে ইজ দিস আ হলি থিং টু সি? এটা কি পবিত্র জিনিস যে আমি চার্চে এতগুলো এতিম ছেলে মেয়েকে দেখতেছি এবং তারা কষ্টে মানুষ হচ্ছে? এটা কি হলি থিংস বলো? ইন আ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, যে এরকম একটা ধনী, হ্যাঁ, এরকম একটা উন্নত দেশে এই যে বেবস রিডিউস টু মিজারি, এই যে বাচ্চাগুলো, হ্যাঁ, যারা কষ্টে এখানে মানুষ হচ্ছে, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, যাদেরকে খাওয়ানো হচ্ছে, যাদেরকে পড়ানো হচ্ছে, কাদের টাকা পয়সা দিয়ে? কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড। কোল্ড মানে কি বলো তো? অনান্তরিক। হ্যাঁ, ইউজারাস মানে কি? ঘুষখোর বা শীতের মধ্যে দুর্নীতি পরায়ণ, হ্যাঁ, মানুষগুলোর দ্বারা। তাই বলছে দেখো, বিশেষ করে এই যে চ্যারিটি স্কুল, এইখানে কবির মতে এই চ্যারিটি স্কুলগুলোকে কেন রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক আছে তো, কেন এই বাচ্চাগুলোকে এত কষ্টে রাখা হবে? আমার তো মনে হয় যে কবির মতে যে এই যে চ্যারিটি স্কুলগুলোকে চালানো হচ্ছে, এগুলো তো মেনলি ওই ইউজারাস, ঘুষখোর, সুদখোর, হ্যাঁ, তাদের টাকা দিয়ে চলছে এগুলো। অনেক সময় এরকমটা হয় না যে আমরা অনেক সময় আমাদের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আমরা মনে হয় সমস্যা জিয়ে রাখি যাতে তাদেরকে হেল্প করা যায়। কবির মতে কথাটা এরকম যে আমরা সমস্যা জিয়ে রাখি যাতে তাদেরকে হেল্প করা যায়, এবং এই হেল্পের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে যেন আমরা সাপোর্ট পাই, ঠিক আছে, অথবা আমরা যেন তাদের কাছ থেকে সম্মান পাই। দেখো, কিছু জায়গা আছে যেগুলো সমস্যাটা যে কোনো সময় সমাধান করা যায়, কিন্তু সমস্যাগুলোকে এমনভাবে রাখা হবে যাতে মানুষ এখানে কষ্টভোগ করে, কষ্টভোগ করার পরে হঠাৎ করে একজন আমাদের দূত চলে আসবে, একজন ফেরেশতা এসে ওই সমস্যাটার সমাধান করে দিবে। এতে আমরা কি তার প্রতি একদম সদয় হয়ে পড়বো, হ্যাঁ, আমরা তার প্রতি একদম নতজানু হয়ে তাকে আমরা কি করব? সালাম জানাবো, অভ্যর্থনা জানাবো, তার প্রশংসা করব, ভক্তি করব, তাই না? তাই কবির মতে যে এইরকম একটা রিচ এবং ফ্রুটফুল ল্যান্ডে এই যে এতগুলো বাচ্চাকে আমরা দেখতেছি, এখানে যে তারা মানুষ করা হচ্ছে এদেরকে, তাহলে এই বাচ্চাগুলো এই কষ্ট ভোগ করবে কেন? এখানে তারা দরিদ্র হবে কেন যেখানে দেশটা বা এই শহরটাই এত ধনী? বলছে ইজ দ্য ট্রিবলিং ক্রাই আ সং। বলছে এই যে বাচ্চারা হলি থার্সডের দিন যে গান করতেছে, হ্যাঁ, গলা ছেড়ে গান করতেছে, এই যে চিৎকার, এই চিৎকারটা কবির কাছে গান বলে মনে হচ্ছে না। বলছে ইজ দ্য ট্রিবলিং ক্রাই আ সং, তারা যে গলা ছেড়ে, হ্যাঁ,
তা গলার কম্পন দিয়ে যে গানটা করছে, এটা কি আসলে গান? ক্যান ইট বি আ সং অফ জয়? এটা কি আনন্দের গান হতে পারে? কারণ কি, অ্যান্ড সো ম্যানি চিলড্রেন পোর, ইট ইজ দ্য ল্যান্ড অফ প্রভার্টি। তাহলে এতগুলো বাচ্চা গরিব বাচ্চাগুলোকে চ্যারিটি স্কুলে পড়ানো হচ্ছে, তাহলে কি আমার দেশ সত্যিকারেই দরিদ্র যে এতগুলো গরিব বাচ্চা আসে কোত্থেকে? তাহলে ইট ইজ দ্য ল্যান্ড অফ পভার্টি অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন। তাহলে কি তাদের কোনো তাদের উপরে কখনো কি সূর্য ওঠে না? অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্ল্যাক অ্যান্ড ভেয়ার। তাহলে তাদের কি আলাদা ফিল্ড? তাদের কি আলাদা জগৎ? যা ওদের পৃথিবী কি আলাদা, যে তাদের পৃথিবীতে সূর্য ওঠে না, তাদের পৃথিবীতে ফসল হয় না, তাদের পৃথিবী থাকে কি, দেখো তাদের ফিল্ড মানে ফসলের মাঠ থাকে শূন্য, এরকম কিছু। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থর্নস, এবং তাদের চলার পথ কি কণ্টকাকীর্ণ, মানে কি কণ্টকাকীর্ণ মানে কি সমস্যা জর্জরিত, হ্যাঁ। এবং ইট ইজ উইন্টার দেয়ার, এবং দেখে মনে হচ্ছে এদের জগতে, এদের দেশে যেন সারাক্ষণ বা চিরতরে যেন শুধু উইন্টারই চলছে, যেখানে কোনো ফসল নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো সম্পদ নেই, যেখানে সূর্যও ওঠে না। কারণ কি, যেখানে অন্তত সূর্য ওঠে সেখানে মানুষ বসবাস করতে পারে, কিন্তু এগুলোকে দেখে তো মানুষ মনে হচ্ছে না। হ্যাঁ, দরিদ্র বাচ্চা, খাওয়া দাওয়া নেই, তাদের চেহারা দেখে মনে হচ্ছে কতদিন তারা খায়নি। হ্যাঁ, তাহলে এই বাচ্চাগুলো, এত দরিদ্র বাচ্চা আসলো কোত্থেকে? এইগুলো কোথাকার? তাহলে কি আমার দেশ সত্যিকারেই পরের দেশ? হ্যাঁ, এখানে ফসল হয় না, এখানে সম্পদ নেই, এখানে এই যে বাচ্চাগুলোর পথ কি স্মুথ বা স্বাভাবিক না? হ্যাঁ, এখানে কি সারা জীবন শুধু উইন্টারই থাকে? এখানে কি স্প্রিং হয় না? তাহলে যদি তাই হয়, তাহলে এই যে বাচ্চাগুলোকে দেখতেছি আমরা এখানে পিতামাতাহীনভাবে, এভাবে তারা মানুষ হবে কেন? কারণ কি বলতেছে, ফর হোয়ার এভার দ্য সান ডাজ শাইন, কারণ অন্তত সূর্য যেখানে ওঠে, অ্যান্ড হোয়ার এভার দ্য রেইন ডাজ ফল, এবং অন্তত বৃষ্টি যেখানে পড়ে, বেব ক্যান নেভার হাঙ্গার দেয়ার, সেখানে শিশুরা কখনো ক্ষুধায় কষ্ট পেতে পারে না। নর পোভার্টি দ্য মাইন্ড অ্যাপাল, বা সেখানে কখনো দারিদ্রতাও মানুষকে কষ্ট দিতে পারে না। তাহলে যেখানে সূর্য ওঠে, যেখানে বৃষ্টি হয়, যেখানে ফসলের মাঠ, হ্যাঁ, ফসলে পূর্ণ, সেখানে এরকম হাজারে হাজারে শিশু, তাই না, কষ্ট দুঃখ করে এই এতিমখানায় থাকবে কেন? এই অরফানেজে বা চ্যারিটি স্কুলে থাকবে কেন? তাহলে চ্যারিটি স্কুল কাদের সৃষ্টি? এটা নিশ্চয় তাহলে তাদের সৃষ্টি যারা টাকা পয়সাকে বৈধতা আনতে চায়। হ্যাঁ, তারা অবৈধ টাকা ইনকাম করে এই শিশুগুলোকে দান করার মাধ্যমে তারা দেখাতে যায় তারা খুবই দানশীল। এরকম কি নয়? কবির প্রশ্ন এটা। কি বুঝতে পেরেছো কবিতাটা? মানে এখানে কি এইখানে কি কোনো ভালো ইঙ্গিত আছে এই কবিতায়? না স্যার, সব নেগেটিভ এখানে, একদম নেগেটিভ। হ্যাঁ, যে বলছে, তাহলে প্রশ্ন হচ্ছে, ইজ দিস আ হলি থিং টু সি ইন আ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড? মিউট রাখো। তিশা মিউট রাখো। হ্যাঁ, মিউট রাখতে হবে। বলছে, বেবস রিডিউস টু মিজারি, ফেড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড। তাহলে ওখানে তিনি সরাসরি বলেননি, কারণ কি ওটাতে ইনোসেন্স ভাব দেখিয়েছেন। আর কবি এখানে এক্সপেরিয়েন্স হয়ে দেখালেন যে এখানে আমরা, হ্যাঁ, তাহলে এখানে এত কেন অরফানেজ, এত কেন? তাহলে দেশটা কি এত দরিদ্র, এতই পোর, হ্যাঁ, যে বাচ্চাদেরকে খাওয়ানোর টাকা নাই? তারপর দেখো, কোল্ড অ্যান্ড ইউজারাস মানে কি, দেখো ইনসেনসিটিভ টু দ্য চিলড্রেন্স পিটিফুল কন্ডিশন। তার মানে যারা, বিশেষ করে তোমরা যখন 4th ইয়ারে একটা পড়বে, জেন আয়ার নামে একটা নভেল পড়বে, এই জায়গাটা তোমরা খুব ফিল করবে এইটা। হ্যাঁ, বলছে দেখো, ইউজারাস মানে হচ্ছে যারা কি করে, ওই যে সুদখোর। বলছে, মিনস মাল্টিপ্লাইং মানি বাই লেন্ডিং ইট অন ইন্টারেস্ট। দ্য পয়েট ইজ রেফারিং টু দ্য ক্যালাস বেনিফেক্টর হু শো চ্যারিটি টু উইন দ্য ফেভার অফ গড। হ্যাঁ, যারা কি করে, ওই সুদের টাকা খাটিয়ে ওই টাকাকে আবার বৈধ করার জন্য তারা হয়তো চ্যারিটি স্কুলে দান করে চ্যারিটি স্কুলগুলো খুলে রাখছে। বুঝতে পারছো? কিন্তু আসলেই তো এরকম একটা মানে দেশে এতগুলো বাচ্চা দরিদ্র হয় কেমন করে? আচ্ছা, তাহলে একটু ডেভেলপমেন্ট অফ থটটা একটু পড়ো দেখি। আচ্ছা, পড়াই দিই। ওটা দেখো, দ্য টোন অফ দ্য হলি থার্সডে ইন সংস অফ ইনোসেন্স আন্ডারগোজ দ্য ড্রাস্টিক চেঞ্জ হোয়েন ইট রিচেস দ্য ফেজ অফ এক্সপিরিয়েন্স, তাই তো? অ্যান্ড হিয়ার ইন দ্য হলি থার্সডে দ্য পয়েট ল্যাশেস আউট অ্যাট দ্য ডেবু অফ দোজ। ডেবু মানে কি? হ্যাঁ, মানে উপস্থাপন করা, বলা। অফ দোজ ওয়াইজ গার্ডেন অফ দ্য পোর, তাদেরকে একটু মাস দিয়েছে আর কি। ল্যাশ মানে কি? ল্যাশ আউট করা মানে কি? মাস দেওয়া, মানে একটু গালিগালা করা। হিজ ইন্ডিগনেশন ইজ রাইট ওয়াস, বলছে তিনি যে এই যে অবজ্ঞা করলেন বা ঘৃণা করলেন, এটা আসলে ঠিক আছে, কারণ ইংল্যান্ড ইজ রিচ অ্যান্ড প্রসপারাস কান্ট্রি। হ্যাঁ, দ্য পয়েট সেজ দ্যাট দেয়ার ইজ নো নিড ফর অ্যানি চ্যারিটি টুয়ার্ডস চিলড্রেন বিকজ ইংল্যান্ড ইজ সেলফ সাফিসিয়েন্ট এনাফ টু ক্যাটার টু দেম।
তাহলে ইংল্যান্ড তাদেরকে যত্ন নেওয়ার জন্য, তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে মানে সরকার হিসাবে যদি আমরা তাদেরকে লালন পালন করতে চাই, তাহলে তার যথেষ্ট সম্পদ আছে, তাদেরকে লালন পালন করার যথেষ্ট টাকা পয়সা আছে, তাহলে চ্যারিটি স্কুল কেন লাগবে? On the holiday of Holy Thursday, it is unholy to see the children reduced to utter penury and impoverishment in a land which is rich and affluent. Despite its prosperity, the flowers of the town get raw deal from the money-making user's hand. এই যে flowers of the town, তাদেরকে পালন করছে কাদের হাত দিয়ে, কাদের টাকা দিয়ে, কাদের দানে? ওই হয়তো বা মানি মেকিং ইউজারাস হ্যান্ড দিয়ে। ইভেন দ্য হিমস দ্য চিলড্রেন সিং ইন প্রেজ অফ দ্য লর্ড আর নো মোর প্লিজেন্ট অ্যান্ড জয়ফুল, যেটা আমরা পড়েছিলাম এক্সপিরিয়েন্সে, দ্য চিমনি সুইপার, তাই না? সেখানে কি বলছিল সে? তার বাবা মা কোথায় গেছে বলো? চিমনি সুইপারে তাহলে সে এক্সপিরিয়েন্স, তাহলে চার্চে, তাহলে এটা বলতেছে এখানে যে তারা যে গান করতেছে গডের প্রশংসায়, এটা কখনো প্লিজেন্ট বা জয়ফুল হতে পারে না। কারণ কি? ফর দেয়ার ভয়েসেস শিভার ফ্রম কোল্ড অ্যান্ড এক্সজস্টন। দ্য পয়েট রিডিকুলস সোসাইটি অ্যান্ড ডিসকাউন্টস, দেখো, ইংল্যান্ডস ক্রেডিট অ্যাজ আ প্রসপারেন্ট ল্যান্ড। তিনি এটা মানতে রাজি না যে এরকম দরিদ্র বাচ্চা যদি ইংল্যান্ডে পাওয়া যায় তাহলে ইংল্যান্ড কখনোই ধনী দেশ হতে পারে না। ইন দ্য থার্ড স্টেঞ্জে দ্য পয়েট টার্নস টু দ্য অস্টিয়ার অ্যান্ড ডিটোরিয়েটেড কন্ডিশন অফ দ্য চিলড্রেন হুজ ফিউচার অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট ইজ ট্রাঙ্কেটেড অ্যান্ড ব্লেক। ট্রাঙ্কেটেড মানে কি? মানে ভবিষ্যৎ উজ্জ্বল না, হ্যাঁ, ভবিষ্যৎ একদম অনিশ্চিত এবং শূন্য। Figuratively and sympathetically, he holds that their sun of happiness may never shine and their fields of sports are windswept, frozen and chilly forever. They are foredoomed to live in an eternal winter of neglect and plight. কারণ কখনোই, তাই না, হাজার হাজার বাচ্চাকে যারা যত্ন নিবে তারা নিজের বাবা মাই অনেক সময় কেমন করে বাচ্চাকে যত্ন নিতে গিয়ে বলো? অস্বস্তি বোধ করে, তাই না? অস্বাভাবিক বোধ করে। তাহলে অন্যের হাতে বাচ্চারা কিভাবে মানুষ থাকতে পারে? কিভাবে তারা ভালো খাবার, ভালো পোশাক পেতে পারে? চিলড্রেন শ্যাল নেভার স্টার্ভ হোয়ার দ্য সান শাইনস অ্যান্ড দ্য ক্লাউড শাওয়ার্স রেইন ইন সাচ আ ল্যান্ড। হ্যাঁ, দেখো, ল্যান্ড পোভার্টি ক্যান নট টেরোরাইজ দ্য মাইন্ড অফ দ্য চিলড্রেন। আস্কিং কোশ্চেন স্পেশালি হোয়েন দ্য পয়েট ইজ ইন সিভিয়ার ডিসএগ্রিমেন্ট উইথ দ্য কাস্টমস অ্যান্ড ননসেন্সিক্যাল কনভেনশনস, ইজ টিপিক্যালি ব্লেকিয়ান। মানে তিনি বলতে চাচ্ছেন যে তার মতে এই ধরনের কাস্টম বা কনভেনশন থাকা উচিত না, যেখানে ধনী দেশে দরিদ্র কিছু ছেলেকে দিয়ে দেখানো হবে যে আমরা কত দানশীল। Quite frankly, the poet expresses his bitter contempt against the superficial and pompous charity of the society towards the children. The England that witnessed the Industrial Revolution in Blake's period was materially progressing and many became rich and the rich richer. অনেকে ধনী থেকে ধনী হচ্ছে, তাহলে এই সময়ে, but in this progress towards prosperity many of poor underwent inexplicable hazard. কিন্তু এই মানে কি উন্নতির মধ্যেও অনেক দরিদ্র আছে যারা কি অবর্ণনীয় সমস্যার মধ্য দিয়ে গেছে। দ্য পোর চিলড্রেন অফ দ্য চ্যারিটি স্কুলস ওয়ার নো এক্সেপশন। এক্ষেত্রে চ্যারিটি স্কুলের এই বাচ্চারা ব্যতিক্রম না। যে এরকম একটা ধনী দেশে, যেখানে ধনীরা আরও ধনী হচ্ছে, সেখানে এই গরিব বাচ্চা আসে কোত্থেকে? তাহলে এদের জন্য কি সরকার নাই? এদের জন্য কেন মানুষের কাছ থেকে দান তুলে তাদেরকে মানুষ করতে হবে? তাহলে সমস্যাটা কোন জায়গায়? বুঝতে পেরেছ? অতএব কবি এখানে কি খুব রাগ প্রকাশ করেছে, না? হ্যাঁ, বলছে দ্য পয়েটস ফিউরি অ্যাট দ্য পিকচার অফ ইংল্যান্ড। তাহলে যাদেরকে ফ্লাওয়ার বলা হচ্ছে, তাহলে তারা হচ্ছে কি বাগানের ফুল, হ্যাঁ, যাদেরকে নিজের মতো করে বাড়তে দেওয়া হয় না, তাদেরকে নিশ্চয়ই ডমিনেট করে তাদের রুলস এবং রেগুলেশনের মধ্যে ফেলেই তাদেরকে মানুষ করা হয়। অতএব তারা কখনোই ওই ওপেন ফিল্ডের ফ্লাওয়ার হতে পারে না, তারা স্বাধীনভাবে তাদের জীবন চালাতে পারে না। ঠিক আছে, কি কথা বুঝতে পেরেছ? তার মানে স্যার, ওরা যে চার দেওয়ালের ভিতর বন্ধ, এটা বুঝেছিস যে? বলো। হ্যাঁ, হ্যাঁ বলো, বুঝি নাই, আবার বলো। না স্যার, বলছি যে ওরা যে চার দেওয়ালের ভিতর বন্ধ, এটা বুঝেছে যে? হ্যাঁ, এটা বুঝতে পারো। শুধু ওই চার দেওয়ালে বন্ধ না, অনেক কিছুই বুঝিয়েছে এখানে, নাকি? হ্যাঁ, বলো, তারা কি স্বাধীন মতো খাইতে পারে? বাড়িতে যেমন খাইতে পারবে, চ্যারিটি স্কুলে খাইতে পারবে? না স্যার। না স্যার। বাড়িতে বাবা মাকে বলে যে সুন্দর সুন্দর পোশাক তারা কিনে নিতে পারে, ওখানে কি দিবে সেই পোশাক? বলো, তুমি এখন চাইলে যখন তখন বাইরে গিয়ে বন্ধুর সাথে খেলতে পারো, তুমি কি পারবে বাইরে যেতে? এখানে যাইতেছে না আমাকে। তুমি তোমার ইচ্ছা মতো ঘুমাতে পারবা, যে আমার এখন ভালো লাগছে না পড়তে, এখন ঘুমাবো? হবে না? শটাং শটাং চলবে পিঠের উপর, চলবে না? জি স্যার। হ্যাঁ, তা এরকম এই জিনিসটা বোঝানো হচ্ছে যে আসলে তারা একটা অথরিটেটিভ অবস্থানে বড় হচ্ছে
এবং তারা নিশ্চয়ই দেখো টেরোরাইজ দ্য মাইন্ড অফ, টেরোরাইজ মানে কি সবসময় আতঙ্কের ভিতর থাকে, ভয়ের ভিতর থাকে, যেটা আমি নিজেও একটা ওইরকম স্কুলে ছিলাম, যদিও ওটা চ্যারিটি স্কুল না, বোর্ডিং স্কুল, কিন্তু সেখানেও দেখাচ্ছে এরকমই, এটা সরাসরি এক্সপিরিয়েন্স আমার আছে এখানে, এই বিষয়গুলো দেখেছি। হ্যাঁ, ওকে, তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি হলি থার্সডের ব্যাপারটা। দুইটা কবিতায় দুই রকম সেন্স দেখানো হয়েছে, কিন্তু আলটিমেটলি কবি একটা সেন্সই প্রকাশ করতে চেয়েছেন যে হলি থার্সডের এরকম একটা দিনে এরকম বাচ্চাগুলোকে দেখে তিনি হলিনেসটা খুঁজে পাচ্ছেন না। কারণ কি, হলিনেস শুধুমাত্র যদি ধর্মীয় ব্যাপার দিয়ে প্রকাশ পায়, তাহলে জাগতিক কাজকর্মগুলোকে আমরা বৈধতা আনার চেষ্টা করছি ধর্মের নামে, যেটা তিনি বিশ্বাস করতে চান না। কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে একটু আপনি হ্যাঁ বলো। আপনার সাথে পড়লে ইংলিশটা অনেক ইজি মনে হয়, নিজে নিজে যখন পড়তে যায় তখন খুব বেশি হার্ড হয়। না, প্রত্যেকটা স্টেজই তো হার্ড, তাই না? আবার দেখবা যে তুমি যখন থার্ড ইয়ারে উঠে যাবা তখন আবার সেকেন্ড ইয়ারের কবিতাগুলো ইজি লাগবে, এটা স্বাভাবিক, তাই না? তোমার বাচ্চাকে তুমি যখন অ ক খ শেখাবা তার কাছে খুব কঠিন লাগবে, তোমার কাছে কি লাগবে বলো? তুমিও তখন সে আশ্চর্য হয়ে যাবে, হ্যাঁ দিদি হও বা মা হও, হ্যাঁ তুমি এরকম পারো কি করে, হ্যাঁ সে অবাক হয়ে যাবে, তুমি পারতেছো, সে বলবে এত কঠিন জিনিস। হ্যাঁ, অতএব প্রত্যেকটা স্টেজই হার্ড, পড়তে থাকো, স্বাভাবিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো আসলে স্যার আপনি পড়ান, মনে হইতেছে যে স্যারের সাথে আমরাও পারি, যখন একা পড়তে যাই একটা লাইনও ঠিক মতো পারি না, এরকম মনে হয়। আচ্ছা দেখো, এই যে দুটা ব্রিফ কোশ্চেন এসেছে, দেখো একটু মিউট রাখো। এই যে ব্রিফ কোশ্চেন যে দুটো, এই দুটা কি কঠিন ছিল, হার্ড ছিল বলো তো, যদি টেক্সট পড়া হয়? হ্যাঁ, দেখো, হু আর দ্য ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, হোয়াই ডাজ ব্লেক চুজ আ হলো রিড টু মেক হিজ পেন, হু আর দ্য লেক পয়েন্ট। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইজি এসেছে, শুধুমাত্র পড়তে হবে আর কি। যাক, ওটা বলে তো লাভ নাই। হ্যাঁ, যে পড়বা এর ভিতরেও অনেকেই মানে পারবে না। হ্যাঁ, কারণ কি, তারা হয়তো ক্লাস করছে না রেগুলারলি, করছে না, বুঝবে না, রেকর্ড ক্লাসগুলো ঠিকমতো দেখে না, এইটা। ওকে, এরপর আমরা আমাদের আরেকটা কবিতা আছে, ঠিক আছে তো? কি সেটা? লন্ডন। হ্যাঁ, লন্ডন। এটা আজকে আমরা পড়ে শেষ করে ব্লেককে শেষ করবো আর কি। দেখো তো এই কবিতাটা পড়েছো কিনা, পড়া হয়েছিল ফার্স্ট ইয়ারে? স্যার জি ক্লাস রিডিং স্কিলসে পড়া হয়েছিল। তারপর একবার পড়াই দিই, যেহেতু অনেকে থাকতে পারে যে পড়নি হয়তো বা। আচ্ছা দেখো, তিনি যেহেতু ইংলিশ কবি, ইংল্যান্ডের কবি, অতএব যত সমস্যা তিনি লন্ডন কেন্দ্রিক। হ্যাঁ, ইংল্যান্ড বা লন্ডন কেন্দ্রিক। এবং লন্ডন কোন নদীর তীরে অবস্থিত বলো তো, লন্ডন শহরটা? টেমস। হ্যাঁ, টেমস। এই টেমস রিভারের কথা কিন্তু বারবারই আসছে, তাই না? আমরা দুটো কবিতাতে মোটামুটি পেয়েছি, দুটো বা তিনটা কবিতাতে, না? দেখো এখন যেটা পড়ছি সেটা হচ্ছে একটাই কবিতা আছে, সেটা পুরো এক্সপেরিয়েন্সের, এখানে ইনোসেন্সের নাই। হ্যাঁ, আচ্ছা বলছে, দেখো, আই ওয়ান্ডার থ্রু ইস চার্টার স্ট্রিট নিয়ার হোয়ার দ্য চার্টার টেমস ডাজ ফ্লো। ব্যাপারটা ঠিক এরকম। চার্টার স্ট্রিট মানে বুঝো? আচ্ছা, তোমরা আজানের একটা সাউন্ড শুনতে পাচ্ছ? আজানের সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। সাউন্ড যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজান হচ্ছে তো, এই জন্য বলছি। দেখো, আই ওয়ান্ডার থ্রু ইচ চার্টার স্ট্রিট নিয়ার হোয়ার দ্য চার্টার টেমস ডাজ ফ্লো অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট মার্কস অফ উইকনেস অ্যান্ড মার্কস অফ ও। মানে এমনটা, দেখো চার্টার্ড মানে বুঝো তো, চার্টার্ড শব্দটা দিয়ে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্টার্ড? মুক্তভাবে, স্বাধীনভাবে। ফ্রিডম নাকি এটা? চার্টার্ড মানে হচ্ছে বিশেষ সুবিধাপ্রাপ্ত, বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত। হ্যাঁ, বলছে দেখো, চার্টার মানে হচ্ছে ফাউন্ডেড অর হ্যাভিং ইটস রাইট অ্যান্ড প্রিভিলেজ এস্টাবলিশ বাই মিনস অফ চার্টার। চার্টার মানে কি, বিশেষ আইন করে যে জিনিসটা গঠিত হয়েছে। আর চার্টার মানে হচ্ছে একটা আইন, তাই তো? হ্যাঁ, বা হচ্ছে একটা বিশেষ কি বলবো, নির্দেশনা সরকার থেকে, এইগুলো থেকে তৈরি। যেমন হচ্ছে আমাদের ঢাকা শহরে কিছু কিছু এলাকা আছে না, যেখানে কমন পিপলরা যখন তখন ঢুকতে পারবে না। হ্যাঁ, বিশেষ করে সংসদ ভবনের ওই এলাকাগুলোতে সবসময় কি ওটা ওপেন মুক্ত না, ওটা উন্মুক্ত, তাই না? মানে মানে সবাই সবসময় ঢুকতে পারবে না, কোনো গ্যাঞ্জাম হবে না, কিন্তু জায়গাটা খুব ভালো না। কিন্তু এখানে যে মানুষগুলো থাকে, আমাদের তো মনে হতে পারে তারা খুব সুখে আছে,
তারা খুব হ্যাপি আছে, তাই না? ঢাকা শহরের মানুষগুলোর মুখের দিকে তাকালে কি মনে হয় তারা খুব সুখে আছে, না খুব তাড়াতাড়ি মানে খুব কষ্টে আছে? কেমন মনে হয়? যেমন করে স্যার ঢাকা শহরে প্রতিটা বিভিন্ন মানুষের ক্লাসের মানুষের বিভিন্ন রকম অবস্থা। অবস্থা, তাই তো? হ্যাঁ, তাই সেটাই বলতেছে যে এখানে কবি বলতেছে যে একটা প্রিভিলেজ এলাকা, যেখানে বিশেষ প্রিভিলেজ দিয়ে থাকা, সেখানেও যখন কবি ঘুরে, ঠিক আছে তো, সেখানেও যখন কবি ঘুরে তখন এবং প্রত্যেকটা মানুষের সাথে যখন তার দেখা হয়, তখন তিনি যখন তাদের ফেসগুলোকে মার্ক করেন, তিনি দেখেন তাদের ফেসের মধ্যেও কি আছে, এক ধরনের দুঃখ এবং কষ্টের চিহ্ন আছে। মানে তারা হয়তো একটা সুবিধা ভোগ করছে, তারা একটা ভালো পরিবেশে বড় হচ্ছে বা জীবনযাপন করতেছে, তারপরও কবির মনে হচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো কষ্টে আছে। এমনকি বলছে ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চিৎকারে, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, এমনকি বাচ্চাদের ভয়ের যে কান্না করছে, মানে বাচ্চাদের কান্নার মধ্যে, ইন এভরি ভয়েস, প্রত্যেকটা কণ্ঠস্বরে, ইন এভরি ব্যান, এমনকি প্রত্যেকটা নিষেধাজ্ঞাতে কবি যেন শুনতে পান দ্য মাইন্ড ফোর্স মেনাকলস আই হেয়ার। মাইন্ড ফোর্স মেনাকল মানে কি? মনের দিক থেকেই হাত করা পরিহিত। মানে মনের দিক থেকে হাত করা মানে কি? মনের দিক থেকে বাধা, মানুষ স্বাধীন না। এই যারা মনে করো বিশেষ করে চার্টার যে সুবিধাগুলো তারা ভোগ করতেছে, এরা কি আসলে স্বাধীনভাবে ভোগ করতেছে, না তাদেরকেও একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনেই ওখানে চলতে হচ্ছে? বলো। মনে করো যে হচ্ছে প্রধানমন্ত্রী বা যে দেশ চালাচ্ছে, সে খুব শান্তিতে দেশ চালাচ্ছে, তাই না? সে খুব শান্তিতে আছে নাকি? সে টেনশন মুক্ত, সে কত সুন্দর খাইতে পারে, ভালো বাড়িতে ঘুমাতে পারে, হ্যাঁ, ভালো গাড়িতে চড়তে পারে, এরকম না ব্যাপারটা? সে কি খুব শান্তিতে আছে? কি মনে হয় বলো? স্যার আপনার কথা আটকাতে যাচ্ছে। ও, একই সমস্যা শুরু হয়েছে শেষের দিকে এসে আবার? স্যার স্ক্রিনও মাঝে মাঝে স্যার আবার হচ্ছে স্ক্রিনে চলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, দেখছি, কিছুক্ষণ ওয়েট করো। আচ্ছা, এখনো কি সমস্যা হচ্ছে? দেখো। না স্যার বলেন আবার। আচ্ছা, তাই বলছে দেখো যে, তাই তিনি বলতেছে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরের মধ্যে, কথাবার্তায়, আচার আচরণে তিনি যেন দেখতে পান এখানে কেউ স্বাধীন না। মাইন্ড ফোর্স মেনাকলস মানে হচ্ছে মনের দিক থেকে মানুষ আবদ্ধ বা বন্ধ। সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীনভাবে নিজের জীবনযাপন করতে পারে না, কোনো না কোনো আইন, তাই তো, বা রেস্ট্রিকশনের মাধ্যমে তারা কিন্তু বড় হচ্ছে। অতএব মানুষ নিয়মের মধ্যে বড় হলে পারে, মানুষ কখনো সুখ পেতে পারে না। নিয়ম কখনো মানুষকে সুখ দিতে পারে না। মানুষ প্রধানত সুখী হয় কখন? যখন সে স্বাধীন মতো চলতে পারে, তাই না? মনে করো যে পুরুষটা অনেক টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, তার অনেকগুলো ফ্যাক্টরি, অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক, সে কি আসলে শান্তিতে ঘুমাতে পারে বলো তো? না স্যার। না স্যার, তারই আরো বেশি দুশ্চিন্তা। তার টেনশন, এটা সেটা কত কাজ আছেই, হ্যাঁ, লেগে। অতএব তার যত টাকা তত টেনশন। হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে সে ভালো খায়, সে ভালো পোশাক পরে, ভালো বাড়িতে থাকে, ভালো গাড়িতে চড়ে, কিন্তু ভিতরের যে প্রশান্তিটা, সেটা কি আসলে ফিল করে সে কিন্তু ফিল করতে পারে না। সে নিজের মতো চাইলে ঘুমাতে পারে না, সে নিজের মতো চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারে না। তাই বলতেছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে। স্যার আপনি ভালো ঘুমাতে পারেন? হ্যাঁ বলো। আবারও সমস্যা? বলছি যে স্যার আপনার ভালো করে ঘুম হয়? স্যার আবার সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে এখনো? ঠিক আছে না, খুব সমস্যা হয়ে গেল আজকে ক্লাসটা। হ্যাঁ, এভাবে করে তো হয় না। তো যাও, তাই বলছে হাউ দ্য চিমনি সুইপার্স মানে ক্রাই। কয়েক সেকেন্ড কথা বললে ঠিক আছে, আবার হচ্ছে এরকম। আচ্ছা, তো একটু শেষ করে নি, আপাতত আর কিছু করার নাই। বলছে হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই এভরি ব্ল্যাকানিং চার্চ অ্যাপালস। মানে কবির মতে এই যে চিমনি সুইপাররা যখন রাস্তায় রাস্তায় হাঁক মেরে, ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাগুলোকে কাজ করতেছে, সেখানে কি চার্চ পবিত্র থাকতে পারে বলো? না চার্চ তখন ব্ল্যাক হয়ে যায়, অপরাধী হয়ে যায় বলো? চার্চ কি পবিত্র জায়গা থাকতে পারে? একটা চার্চের অধীনে একটা এলাকা কিভাবে দরিদ্র বাচ্চাগুলো ঠান্ডায় কাজ করতে পারে? সেখানে কিভাবে বাবা মা চার্চে গিয়ে প্রার্থনা করতে পারে? সেখানে চার্চের প্রিস্ট কিভাবে ধর্মীয় প্রচার করতে পারে? আর সেখানে কিভাবে সব কিছু পবিত্র চলতে পারে? যেখানে পবিত্রতার যারা প্রতীক শিশুরা, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, চিৎকার করে বেড়ায়, কষ্টে ঘুরে বেড়ায়, হ্যাঁ। অ্যান্ড দ্য হ্যাপলেস সোলজার সাই রানস ইন ব্লাড ডাউন প্যালেস ওয়ালস, হ্যাঁ, এবং অসহায় সোলজারের যে দীর্ঘশ্বাস
হ্যাঁ, সেই দীর্ঘশ্বাস, প্রত্যেকটা দীর্ঘশ্বাস মানে কি, যেন একটা রাজপ্রাসাদের ওয়াল থেকে যেন রক্ত ঝরে পড়তেছে। কারণ কি, এই যে রাজা রাজপ্রাসাদ, তারা যে আজ শান্তিতে ঘুমাচ্ছে, এই শান্তির ঘুমের প্রতিরক্ষা কারা বলো? কারা এই দেশটাকে প্রতিরক্ষা দিচ্ছে? এক একজন সোলজার না, তাই না? এবং এই সোলজাররা যখন কষ্ট করে জীবন দিয়ে দেশকে রক্ষা করছে, রক্ত ঝরিয়ে দেশকে রক্ষা করছে, আদৌ কি এই রাজা রানী তাদের সন্তানদের কিছু যায় আসে বলো? যায় আসে বলো? না। যারা মরছে না, তাদের স্যার। পরিবারের কষ্ট, তাদের সন্তানের কষ্ট। তাই বলতেছে একজন অসহায় সোলজারের দীর্ঘশ্বাস, এটা দেখলে মনে হয় যেন এই প্যালেস ওয়ালস দিয়ে যেন রক্ত চুয়ে চুয়ে পড়তেছে। মানে কি, এক একটা প্যালেসের ওয়াল, এক একটা প্যালেসের বিল্ডিং মানে কি, এক একটা মানে অনেক সোলজারের রক্তের বিনিময়ে কেনা এগুলো। তাই বলতেছে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কবি এক ধরনের নেগেটিভিটি, এক ধরনের কষ্ট, এক ধরনের মানে কি অপরাধ, এক ধরনের দুর্নীতি, এরকম কিছু যেন তিনি খুঁজে পাচ্ছেন। এছাড়াও বলছে কি, বাট মোস্ট থ্রু মিড নাইট স্ট্রিট আই হেয়ার হাউ দ্য ইউথফুল হারলোড স্কার্টস। এমনকি এই লন্ডন নাকি একটা ভালো শহর, হ্যাঁ, এই লন্ডন নাকি একটা পবিত্র শহর, অথচ যখন মিড নাইট স্ট্রিট দিয়ে আমি যখন হাঁটি, তখন দেখি কি হারলোটেরা কার্স করতেছে। হারলোট মানে কি? পতিতা। হ্যাঁ, তাই তো, পতিতা। করে রাস্তায় রাস্তায় ঘুরে, পতিতা। হ্যাঁ, রাতের বেলায় গভীর রাতে রাস্তায় ঘুরে তারা কাস্টমার খুঁজে, হ্যাঁ, আর এই কাস্টমারের মাধ্যমে তাদের যে সন্তান হয়, অবৈধ সন্তান, হ্যাঁ, কী করে তাদেরকে কার্স করে, হ্যাঁ, ব্ল্যাস দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার। তাহলে ওর, তাই তো, তার অবৈধ সম্পর্কের মাধ্যমে, হ্যাঁ, তার যে সন্তান হয়, এই সন্তানের প্রতি কি এই হারলোটের ভালোবাসা থাকবে বলো? না স্যার। নাকি সন্তান থেকেই না, স্যার। মেইনলি এরকম এতিম সন্তান তৈরি হবে বলো, যাদেরকে রাস্তায় ফেলে থুয়ে হয়তো চলে গেল, হ্যাঁ, রাস্তায় ফেলে রেখেই চলে গেল, হ্যাঁ। তাই বলতেছে আমি যখন দেখি তখন এই যে অপরাধগুলো আমি যে দেখতে পাচ্ছি, তাই বলছে হাউ দ্য ইয়ুথফুল হারলোড স্কার্স ব্ল্যাস দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগ দ্য ম্যারিজ হার্টস, হ্যাঁ, এবং এই হারলোটেরা কীভাবে একটা পবিত্র বিবাহ বন্ধনকে একটা হার্টসে রূপান্তর করতে পারে। বুঝতে পারছে? ব্লাইট উইথ প্লেগ মানে কি? প্লেগ মানে কি? বিভিন্ন ধরনের যে সকল সেক্সুয়াল যে ডিজিজগুলো আছে, এদের মাধ্যম দিয়েই তো ছড়াচ্ছে নাকি? এই ছড়ানোর মাধ্যমে সংক্রামক একটা, রোগ বলুন। হ্যাঁ, একটা পবিত্র বিয়েকে কিভাবে, হার্টস মানে বুঝো তো, হার্টস মানে হচ্ছে কি সবজান, হ্যাঁ, বা ডেড বডি পরিবহনের জন্য যে গাড়ি, বুঝতে পারছো? দেখো হার্টস, আসলেই তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, যাক, আসছে। এই যে দেখো, এই গাড়িগুলোকে বলা হয় হার্স, ঠিক আছে? তো অনেকটা বিবাহ বন্ধনকে কবি মনে করতেছেন এটা একটা সব জানের মতো, যেখানে যে গাড়িতে ডেড বডি আছে, কিন্তু ডেড বডি কি ফিল করতেছে? সে গাড়িতে চড়ে বেড়াচ্ছে বলো। সে একটা সুন্দর গাড়িতে, এত সুন্দর সাজসজ্জা করে একটা গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্মান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই ডেড বডির কিছু যায় আসে এতে বলো? সে কি ফিল করতে পারে বলো তো? না স্যার। তো ওইরকম যদি কোনো পুরুষ, তাই তো, না, তার স্যার। স্ত্রীর কাছ থেকে বাইরে যায়, বাইরে গিয়ে হারলটদের সাথে তার রিলেশন করে, তাহলে তার মাধ্যম দিয়ে, হ্যাঁ, যে রোগগুলো এসে তার পরিবারে ঢুকবে, এই পরিবারে তো এরকম তখন ওই সবজান তৈরি হয়ে যাবে, যে একটা, হ্যাঁ, অসুস্থ ব্যক্তি তৈরি হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কি পরিবারটা ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইগুলো কি ইংল্যান্ডে ঘটছে না? এইগুলো ওই রাস্তায় বার হলেই দেখা যায় কত রকমের দুর্নীতি এই লন্ডন শহরে আছে। এবং কোনো মানুষকে কবি কি বলতেছেন, যে শান্তিতে দেখলাম না থাকতে, সবাইকে কোনো না কোনোভাবে অসহায় অবস্থায় বা হচ্ছে মানে কি বলবো, নিজের মধ্য থেকে নিজেকেই আবদ্ধ অবস্থায় দেখলাম। তো এই সেন্সগুলোকে তিনি এখানে মেনলি প্রকাশ করার চেষ্টা করেছেন। সেটা চার্চ হোক, তাই তো, সেটা প্যালেস ওয়াল হোক, সেটা হচ্ছে তোমার হার্লট্রি হোক, সব জায়গাতে তিনি দেখছেন কি যে মানুষ কোনো না কোনোভাবে অসহায় এবং দুঃখ কষ্টে আছে। সে যত বড় দামি বাড়িতে থাকুক, যত বড় সে দামি গাড়িতে চড়ুক, আর যত বড় দামি, হ্যাঁ, হার্সে করে তাকে কবরে নিয়ে যাওয়া হোক, তাতে কিছু কারো যায় আসে না। কারণ মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি নাকি? সেইটাই যদি না থাকে,
তো এত কিছু দিয়ে তো কোনো লাভ নেই। তা লন্ডনের এত প্রাচুর্যতা, এত উন্নতি, এগুলোর কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, তো এইভাবে তিনি বুঝিয়েছেন। তোমরা একটু অ্যানোটেশনগুলো সুন্দর করে পড়ে নিবা। আমি একটু ডেভেলপমেন্ট অফ থটটা একটু পড়াই দিই। দেখো, বলছে কি, দ্য স্পিকার ইন দ্য পোয়েম লন্ডন পেসেস থ্রু দ্য স্ট্রিট অফ লন্ডন, তাই তো, লন্ডনের শহর দিয়ে যখন তিনি হাঁটছেন, অ্যান্ড অ্যালং দ্য স্ট্রিট হুই স্ট্যান্ড বাই রিভার টেমস হুইচ ফ্লোজ ফ্রিলি, মানে রিভার, তাই তো, টেমস রিভার যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে তার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে যখন হাঁটেন, হি নোটিসেস দ্য ফেসেস অফ ফেলোমেন দ্যাট পাসেস বাই হিম অ্যান্ড ফাইন্ডস দেয়ার কাউন্টেনেন্স ডিসকালার্ড বাই ফেভলনেস। দেখেন তাদের ফেসগুলো, তাদের চেহারাগুলো, তাই তো, দুর্বলতায়, কষ্টে, দুঃখে ডিসকালার হয়ে গেছে। হি ফাইন্ডস ইন দ্য ক্রাইস অফ চিলড্রেন মেন অফ দ্য রেপ্লিকা অফ মেনস ওন সিনফুল ডিডস। হ্যাঁ, তিনি শিশুদের মধ্যে এবং মানুষের মধ্যে তাদের সিনফুল অ্যাক্টিভিটির রেপ্লিকা বা চিহ্ন যেন তিনি দেখতে পান। হি অলসো নোটিসেস দ্যাট মেন আর ফেটার্ড বাই দ্য চেঞ্জ দে হ্যাভ ফোর্স ফর দেমসেলফ, এবং তিনি দেখতে পান মানুষ নিজের মধ্যে নিজে কীভাবে আবদ্ধ হয়ে জীবনযাপন করছে সেগুলো তিনি দেখতে পান। ইট ইজ দে হু হ্যাভ ইনভেন্টেড দ্য সোসাইটি হুইচ নাও অফরেস দেম। হ্যাঁ, বলছে মানুষ নিজের সমাজ নিজেই তৈরি করেছে, ইনভেন্ট করেছে, এবং সেই সমাজেই সে কীভাবে অফরেস হচ্ছে। নাথিং, অ্যাবসোলিউটলি নাথিং হ্যাজ স্কেপ দ্য কার্স ম্যান হ্যাজ ব্রট আপন হিমসেলফ। হ্যাঁ, অতএব এই যে উন্নত সমাজে বসবাস করা মানুষগুলো নিজের উপরে যে কার্স নিয়ে এসেছে, যে অভিশাপ নিয়ে এসেছে, সেই অভিশাপে তারা নিজেই ভুগছে। দ্য পয়েট হিয়ার্স দ্য ক্রাইস অফ দ্য চিমনি সুইপার্স হুইচ অ্যাপল দ্য হ্যাপলেস চার্স, দ্য সাইজ অফ দ্য ডাইং সোলজার হুজ ব্লাড ড্রিপস ডাউন দ্য প্যালেস ওয়ালস আর অডিবল টু দ্য পয়েটস। হ্যাঁ, এগুলো যেন তিনি শুনতে পাচ্ছেন। যে প্যালেস ওয়াল দিয়ে, হ্যাঁ, মৃত সোলজারের দীর্ঘশ্বাস যেন বার হচ্ছে। চার্চ যেন চিমনি সুইপারের একটা চিৎকারে সে যেন কষ্ট পাচ্ছে। অ্যাট মিড নাইট দ্য কার্সেস অফ দ্য ইয়ং হার্লটস আর হার্ড ইন দ্য স্ট্রিট অ্যান্ড দিস প্লেগস অ্যান্ড স্পয়েলস, হ্যাঁ, দ্য হলি টাই বিটুইন দ্য ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ইন দ্যার ম্যারিটাল লাইফ। হ্যাঁ, ইট ইজ দ্য লাভলেস ম্যারিজ দ্যাট কজেস মেন টু সিক আ হার্লট। তার মানে কি, লাভলেস ম্যারিজ বলেই আজকে ম্যানটা হার্লটের কাছে যাচ্ছে। অতএব এই বিবাহ বন্ধনটা হয়ে যায় একটা হার্সের মতো। ইট বিকামস অলসো আ কার্স ফর দ্য ইয়ং চাইল্ড দ্যাট ইজ বোর্ন আইদার ফ্রম দ্য ম্যারিজ অর ফর দ্য অ্যাডাল্ট্রি। তাহলে সেই সুখহীন, ভালোবাসাহীন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সন্তান হোক অথবা হার্লট্রির মাধ্যমে সন্তান হোক, যত কষ্ট হয়ে যায় ওই সন্তানদের জন্য, যত কার্স হচ্ছে এই ইয়ং চিলড্রেনদের জন্য, কারণ তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না, তারা পিতামাতার ভালোবাসা পায় না। এই হচ্ছে লন্ডন শহরের একটা ছোটোখাটো চিত্র। ঠিক আছে তো? In the background we see the shadow of Euripides. His sign is the manacles. Man invented this god in whose name church and state practice their tyranny and abuse, bringing misery to all. এই ইউরিজনটা কি দেখো, ইউরিজন হচ্ছে গ্রিক মিথোলজিক্যাল একটা দেখো, এটাকে অনেক সময় অনেক ক্রিটিক বলেছে আর কি। এই যে এটা একটা ইউরিজন হচ্ছে কি, একটা বৃদ্ধ মানুষ, দেখো তার ইমেজে কি দেখানো হচ্ছে, ইউরিজেন এ গড লাইক ফিগার ইন উইলিয়াম ব্লেকস মিথোলজি, নট গ্রিক মিথোলজি। ইউরিজেন হচ্ছে কি, দেখো, ইউরিজেন মে কাম ফ্রম দ্য গ্রিক ভার্ব হরাইজন হুইচ মিনস টু লিমিট, ইট মে অলসো কামস ফ্রম দ্য ফ্রেজ ইয়োর রিজন। মানে এখানে তিনি দেখাতে যাচ্ছেন, দেখো, ইউরিজন হচ্ছে কি, ইউরিজন ইজ অফেন ডেপিক্টেড অ্যাজ আ বেয়ার্ডেড ম্যান, হি মে ক্যারি বুকস অফ ডিভাইন ল অর মেজারিং ইনস্ট্রুমেন্ট। তার মানে কি, এখানে দেখানো হচ্ছে যে ওই যে এইজেড ওল্ড ম্যান বা গার্ডিয়ান হিসাবে সে যেন পরিচালনা করে, সে যেন রুলস অ্যান্ড রেগুলেশনস দান করে। মনে করা হয় এই ইউরিজন হচ্ছে কি, দেখো, ইউরিজন ইজ দ্য ইম্বডিমেন্ট অফ রিজনাল ল, হি অর্গানাইজেস দ্য ইউনিভার্স অ্যান্ড ক্রিয়েটস ন্যাচারাল রিলিজিয়ন। দেখো, ন্যাচারাল রিলিজিয়ন। হ্যাঁ, মানে দেখানো হচ্ছে যে ইউরিজন হচ্ছে ব্লেকের তৈরি একটা নিজস্ব গডের মতো, যেটা গ্রিক মিথোলজি থেকে কিছু সেন্স নিয়ে এসে তৈরি করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে এই ইউরিজন পুরো মানুষকে পরিচালনা করছে, মানে আলটিমেটলি বা হচ্ছে ইনওয়ার্ডলি মানুষকে একটা ইনফ্লুয়েন্সিংয়ের মাধ্যমে তাদেরকে পরিচালনা করতেছে এবং সবসময় উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে উন্নয়ন তার নিজের জন্যই হয়তো সুখ বয়ে আনছে না। ঠিক আছে, এরকম একটা বিষয় এখানে দেখানো হয়েছে। এটা খুব একটা অন্যদিকের বিষয় না, জাস্ট নিজস্ব একটা সেন্স যে গড বাদ দিয়ে, হ্যাঁ, আমরা সৃষ্টিকর্তা গড বা লর্ড যেটা বলছি ওটা বাদ দিয়ে আমরা মানুষেরা নিজের মতো করে একটা গড তৈরি করে নিয়েছি। ঠিক আছে তো, যে আমাদের জাগতিক উন্নয়নের, যে আমাদের পার্থিব উন্নয়নের জন্য আমাদেরকে উৎসাহিত করে বা এনকারেজ করে, এবং সেই উৎসাহ উদ্দীপনায় আমরা যে উন্নয়ন করছি সেই উন্নয়নই একসময় আমাদেরকে কিসে নিয়ে যাচ্ছে বলো,
আমাদের কি শান্তির দিকে নাকি অশান্তির দিকে নিয়ে যাচ্ছে? কোনটা বলো? অশান্তি। অশান্তির দিকে। এইটা। অশান্তির দিকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই হলো মোটামুটি, তোমরা একটু বাকিগুলো একটু পড়ে নিও। এই যে যে বিষয়গুলো থাকে অ্যানোটেশন বা এগুলো পড়ো তো বাসাতে নাকি? কি সবাই পড়ো না পড়ো না? জি স্যার। হ্যাঁ, একটু রিডিং দিবা। স্যার। যা বুঝবে জি, স্যার। বলছি যে সব বুঝতে হবে না। না স্যার আমি পড়ি না। কেন পড়ো না কেন? না পড়লে হবে? স্যার আমি 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 ছিলাম অসুস্থ ছিলাম যে জন্য। আচ্ছা, অসুস্থ তো অবশ্যই এটা সমস্যা, কিন্তু হ্যাঁ একটু বসে পড়লে খুব একটা কঠিন হবে না। যতটুকু সময় পাবে একটু পড়বা, এগুলো পড়ে শেষ করতে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখন জমিয়ে রাখবা, পরে যেন সমস্যায় পড়ো না, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা বলো কার সমস্যা? কোশ্চেন কি? স্যার স্পেশালি আর স্পেশালির মধ্যে পার্থক্য কি স্যার? স্পেশালি আর স্পেশালি কি বোঝায়? একটা নাউন একটা ভার্বের মডিফায়ার, ঠিক আছে তো? স্যার, কিছু শোনা যাচ্ছে না, কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। তাহলে তুমি আমাকে কল দিও, অথবা তুমি ডিকশনারিতে একটু ঘেটে নিও, তাহলে বুঝতে পারবা। ওকে। স্যার আমি একটু কথা বলবো। আচ্ছা, এগুলো একটু পড়ে নিও, তারপর যদি না বুঝতে পারো বলবা। আচ্ছা, আমি ওটা দিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যেটুকু পড়ালাম এটুকু একটু ভালো করে ভিডিও ক্লাসগুলো দেখে নাও, যদি কারো এর ভিতরে কেটে কুটে যায় বা সমস্যা হয় এগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা। আর এমনিতে আর কারো কোনো সমস্যা আছে? স্যার উইলিয়াম ব্লেকের পোয়েট্রি কি শেষ স্যার? হ্যাঁ, এটাই শেষ, এটার মাধ্যম দিয়ে আমাদের শেষ। তাহলে স্যার তোমার আমি কয়েকদিন পরে আসছিলাম তো স্যার, এখানে একটা কোশ্চেন হচ্ছে যে মানে পোয়েট্রি কি সব পড়া শেষ স্যার? এখানে যে 19টা ইনোসেন্সের এবং এক্সপেরিয়েন্সের 27টা, এটা কি সব শেষ? তোমার সব পড়া লাগবে এখানে? আমাদের সব তুমি কি সিলেবাস দেখোনি? তুমি কি সিলেবাস দেখছো? হ্যাঁ, সিলেবাস দেখছো? সিলেবাসে কোটেড করা আছে স্যার? হ্যাঁ, কিন্তু দেওয়াই আছে সিলেবাসে যে কয়টা পড়তে হবে। এমনিতে স্যার একবার দেখছিলাম। আচ্ছা স্যার। হ্যাঁ, একটু সিলেবাস দেখবা, সিলেবাসে দেখলে বুঝতে পারবে ওখানে কয়টা কবিতা পড়তে বলা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার নেক্সট আমরা কি পড়তে যাচ্ছি স্যার? নেক্সট টাইমে আমরা চলে যাবো অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। আগে আমরা উইলিয়াম ব্লেকের প্রত্যেকটা কবিতার অ্যানোটেশন সহ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো রিভিশন করবো। আগামীকালকে আমরা যদি সমস্যা থাকে বিস্তারিত নিয়ে কথা বলবো, এবং একটা কোশ্চেন আমরা পড়িয়ে দেখাবো যে কিভাবে সবগুলো থেকে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তারপরে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে যাবো। যদি কারো সমস্যা থাকে আগামীকাল জি ক্লাসে স্যার, এইটাই ভালো হবে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।